আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম সবাইকে ক্যালকুলেটর হ্যাকস এর একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা মূলত জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারের একাডেমিক থেকে অ্যাডমিশন সকল ক্যালকুলেটর হ্যাকস এবং ট্রিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা অধ্যায়টাকে সকল টপিককে আমরা মূলত ৮টা টাইপে ভাগ করতে পারি। যার ভেতরে প্রথম যে ৪টা টপিক অর্থাৎ আয়ের ঘাত এবং সাধারণ আকার a প্লাস i দিয়ে আকারে প্রকাশ, মডুলাস, আর্গুমেন্ট এবং পোলার আকারে প্রকাশ, এই ৪টা টপিক এর সকল ক্যালকুলেটর হ্যাকস এবং ট্রিক্স মূলত খুবই ইউজুয়াল, আমরা মূলত সবাই করতে পারি। এবং লাস্টের যে ৪টা টপিক আছে দ্বিঘাত, ত্রিঘাত কিংবা nth ঘাতের মূল নির্ণয় অর্থাৎ বর্গমূল কিংবা ঘনমূল নির্ণয় কিংবা ওমেগা রিলেটেড যেকোনো ধারা বা উৎপাদক রিলেটেড প্রমাণ টাইপের যেগুলো জিনিসপত্র আছে, এইগুলাও আমরা মূলত ক্যালকুলেটরের সাহায্যে করতে পারি। বর্গমূল কিংবা ঘনমূলে আমরা ১০ সেকেন্ডের ভিতরে ক্যালকুলেটরের সাহায্যে করে ফেলতে পারি। জাস্ট একটু কিছু আনইউজুয়াল, আনকনভেনিয়েন্ট কিছু রুলস এপ্লাইয়ের মাধ্যমে। তো মূলত আমরা সব কয়টা টাইপই কভার করব। যদি তোমাদের কারো এই অধ্যায়টা আগে একবার পড়া থাকে তাহলে এটা বুঝতে অনেক ইজি হবে। যদি পড়া নাও থাকে তাও কোনো সমস্যা নাই। আমি প্রত্যেকটা টাইপ পড়ানোর আগে প্রত্যেকটা টাইপের কনসেপ্টগুলো দেখাই দিব। তো যে সকল ক্যালকুলেটর দিয়ে আমরা মূলত এই প্রবলেমগুলো সলভ করব, তো আমি সেখান থেকে ২টা টাইপের ক্যালকুলেটরকে বেছে নিয়েছি। যার ভেতরে একটা তোমরা অনেকেই ইউজ করো, ক্যাসিও 991 ইএস ক্যালকুলেটর। এটা মূলত অনেকের কাছে অ্যাভেলেবল। এবং এছাড়া আরেকটা ক্যালকুলেটরকে আমরা নিব, সেটা হলো সিডাব্লিউ বা ক্লাসউইস সিরিজের ক্যালকুলেটর। 991 ইএক্স ক্লাসউইস সিরিজের ক্যালকুলেটর। মূলত এটা অনেকের কাছে অ্যাভেলেবল, আমার অনেকের কাছে অ্যাভেলেবল না। আমি ২টা ক্যালকুলেটরই মূলত দেখাবো কিভাবে আমরা প্রবলেমগুলোকে সলভ করতে পারি। তো চলো শুরু করা যাক। তো প্রথম যে টাইপটা আছে অর্থাৎ আয়ের ঘাত নির্ণয়, যেটা এই আয়ের ঘাত নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে কিছু কনসেপ্ট জানতে হবে। যেমন আয়ের ঘাত যদি ৪ থাকে তাহলে সেটা আমাদের ক্যান্সেল দেয় 1। আয়ের পাওয়ার যদি 1 থাকে সেক্ষেত্রে i টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু i স্কয়ার ইজ ইকুয়াল টু -1, i কিউব ইজ ইকুয়াল টু -i। এখানে একটা জিনিস লক্ষণীয় যে আয়ের পাওয়ার যখন ৪ এর গুণিতক হবে তখনও কিন্তু আয়ের পাওয়ার অ্যান্সারটা 1 আসবে। ৪ এর গুণিতক হইলেও পাওয়ারটা আমাদেরকে অ্যান্সার 1 দিবে। এবং ৪ এর গুণিতক অপেক্ষা যদি ১ বেশি থাকে সেক্ষেত্রে i, ২ বেশি থাকলে -1, ৩ বেশি থাকলে -i। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যায় যে প্রথম এবং তৃতীয় অর্থাৎ আয়ের পাওয়ার যদি ৪ এর গুণিতক অপেক্ষা ১ বেশি বা ৩ বেশি থাকে অর্থাৎ i টু দি পাওয়ার 1 বা i কিউব হয়, সেক্ষেত্রে আমাদের পরস্পরের অ্যান্সারটা কিন্তু পরস্পরের বিপরীত। একইভাবে সেকেন্ড পাওয়ার এবং ফোর্থ পাওয়ারের ক্ষেত্রেও একই জিনিসটা লক্ষণীয়। অর্থাৎ এই ৪টা যদি আমরা যোগ করি তাহলে আল্টিমেটলি অ্যান্সারটা আমাদের 0 চলে আসবে। এবং এখানে প্রথম এবং তৃতীয় পরস্পরকে ক্যান্সেল করবে, দ্বিতীয় এবং চতুর্থ পরস্পরকে ক্যান্সেল করবে। অর্থাৎ এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি যে ক্রমিক যদি জোড় সংখ্যা বা ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল দেয় আয়ের পাওয়ারের, সেক্ষেত্রে অ্যান্সারটা 0 হবে। তো চলো কনসেপ্টটা খুবই ইজি, আমরা প্র্যাকটিসে চলে যাই। তো প্র্যাকটিসে যদি আমরা যাই তাহলে দেখব প্রথম যে আমাদের প্র্যাকটিস আছে i টু দি পাওয়ার 502। মূলত আমরা কমপ্লেক্স নাম্বারের যে কোনো প্রবলেম সলভ করার জন্য ক্যালকুলেটরকে মোডে গিয়ে ২ নম্বর মোড অর্থাৎ কমপ্লেক্স মোডটা সিলেক্ট করে নিব। ইএস ক্যালকুলেটর গুলোতে এই i টু দি পাওয়ার 502, i টু দি পাওয়ার বেশি যদি পাওয়ার হয় এগুলো সলভ করা যায় না। যেমন i টু দি পাওয়ার যদি আমি 502 দেই, এটা আসলে ইএস ক্যালকুলেটর কোনো অ্যান্সার দিবে না। কিন্তু ইএক্স ক্যালকুলেটরে আমরা সেম জিনিস মোডে গিয়ে আমরা ২ নম্বরে কমপ্লেক্স মোডে যাব। এক্ষেত্রে যদি i এর পাওয়ার আমরা দেই 502, এখানে অ্যান্সার আমরা ঠিকই পাবো -1। কিন্তু এই জিনিসটাকে আমরা ইএস ক্যালকুলেটরের সাহায্যে করার সময় একটা জিনিস মনে রাখবো, যদি এটা ৪ দ্বারা বিভাজ্য হয় তাহলে অ্যান্সারটা তো 1 আসবে, এটা আমরা জানি। কিন্তু এটা ৪ দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা কিভাবে বুঝবো? শুধুমাত্র আমরা লাস্টের ২টা ডিজিটকে কাউন্ট করব। এখানে লাস্টের ২টা ডিজিট কি? 0 এবং 2 না? 0 2 কে যদি আমরা ৪ দিয়ে ভাগ দিই আমাদের ভাগশেষটা কত থাকবে? ভাগশেষ থাকবে আমাদের 2। এই 2 টাই মূলত আমরা i এর পাওয়ারে দিয়ে দেব জাস্ট i স্কয়ার দিলে -1। অর্থাৎ ১ নাম্বারটার অ্যান্সার আমাদের আসবে -1। একইভাবে ২ নাম্বারটা যদি আমরা লক্ষ্য করি, এখানে লাস্টের ডিজিট কত? ১৫। ১৫ কে যদি আমরা ৪ দিয়ে ভাগ দিই তাহলে আমাদের ভাগফলটা কত থাকবে? ভাগশেষটা কত থাকবে? এটা আমাদের ইম্পোর্টেন্ট। ভাগ দিলে ৩ ৪ এ ১২ হয় এবং ভাগশেষটা আমাদের থাকতেছে ৩। অর্থাৎ i এর পাওয়ার মূলত আমরা এই ৩ টাই দিয়ে দেব। ৩ দিলে যেটা আসবে সেটাই এর অ্যান্সার। অর্থাৎ এর পুরো অ্যান্সারটা হবে -i। একইভাবে এবার ধারার ক্ষেত্রে যখনই আমরা যদি আমরা দেখে আসলাম ধারা যদি ৪ এর গুণিতক সংখ্যক হয়, ধারার পদ সংখ্যা যদি ৪ এর গুণিতক সংখ্যার সমান হয় সেক্ষেত্রে অ্যান্সার 0 না দেখে আমরা বলে দিতে পারবো। যেমন এখানে i স্কয়ার, i কিউব, i4 এতটুকুর সমষ্টি কিন্তু 0। এখন এইভাবে কয়টা ৪ এর গুণিতকের সেট আছে এখানে? এখানে পদ সংখ্যা কয়টা? 1 থেকে স্টার্ট হয়ে 23 পর্যন্ত গিয়েছে। অর্থাৎ এখানে আমরা ডিরেক্টলি বলে দিতে পারি এখানে পদ সংখ্যা হলো 23টা। যদি পদ সংখ্যা আমার 20টা হইতো, যা ৪ এর গণিতক,
অ্যান্সার হয়ে যাইতো 0। তো যদি 24ও হইতো তাহলে আমরা বলে দিতে পারতাম অ্যান্সার হলো 0। কিন্তু 23টা আছে কি জন্য? এখন এখান থেকে আমরা 20টা কি পদকে আলাদা করতে পারি? আমি যদি প্রথম 1, 2, 3 এই 3টা পদকে বাদ রেখে পরের গুলোকে চিন্তা করি, তাহলে ওখানে 20টা পদ আছে এবং প্রথমেই 3টা পদ মিলে 23টা। তো পরের 20টা পদের সমষ্টি তো 0, কারণ পর্যায়ক্রমিক 4টা পদের সমষ্টি 0 হবেই, এটা শিওর আমরা। এবং প্রথমেই 3টা পদের সমষ্টি যদি আমরা বের করি, তাহলে দেখি i এবং i কিউব পরস্পরকে কি ক্যান্সেল করে দিবে না? জাস্ট যেটা পড়ে থাকবে সেটা হলো i স্কয়ার, অর্থাৎ i স্কয়ার ইকুয়াল টু -1। অ্যান্সারটা আমাদের -1। এবার 4 নম্বরে দেখা যাক। 4 নম্বরেও কি এটা একটা ধারণা? এখানে পদের সংখ্যা এক এক করে কমে গেছে। সেম ভাবে যদি চিন্তা করো তুমি সামনে থেকে, পিছন থেকে যদি চিন্তা করো, এটা এক এক করে সামনের দিকে বেড়ে আসছে না? অর্থাৎ এখানেও পদের সংখ্যা কয়টা? এখানেও পদের সংখ্যা 23টা। -1 থেকে -23 পদের সংখ্যা আসলে 23টাই আছে এখানে। এই 23টা পদের ভিতরে যদি আমরা 20টাকে আলাদা করি, অর্থাৎ এই প্রথম 3টাকে বাদ দিয়ে পরের এতগুলোকে যদি আমরা আলাদা করি, সেই তাহলে পদের সংখ্যা আমাদের ওইদিকে 20টা হয়ে যাচ্ছে এবং ফার্স্টের 3টার সমষ্টি বের করতে পারলেই আমাদের ক্যান্সার হয়ে যাবে। এখন ফার্স্টের এই 3টার সমষ্টি কত? i ইনভার্স 1 এবং i ইনভার্স 3 পরস্পরকে ক্যান্সেল করে দেবে এবং i ইনভার্স 2 এর ভ্যালু কত? i ইনভার্স 2 এর ভ্যালু হলো -1। এটা ক্যালকুলেটরের সাহায্যে আমরা যদি ডিরেক্ট করতে যাই, দেখবো আসে ম্যাথ এরর। কেন এটা ম্যাথ এরর আসে? ক্যালকুলেটরের সাহায্যে আসলে ইনভার্সের হিসাবটা করা যায় না। তো এখানে আমরা যদি একটু বুদ্ধি খাটাই করি, অর্থাৎ আমরা যদি i ইনভার্স কে আমরা জানি i ইনভার্স আসলে হলো 1 ডিভাইডেড বাই i স্কয়ার। এটাই তো আসলে i ইনভার্স 2। এখন ওপরের 1 এর পরিবর্তে কি আমরা লিখতে পারি না i টু দি পাওয়ার 4? i টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1 এবং এটা যদি আমরা ক্যালকুলেটর হিসাব করতে যাই তাও 0 আসে। এইবার আমরা যদি কাটাকাটি করি, i স্কয়ার থেকে i টু দি পাওয়ার 4 কাটি, তাহলে উপরে আমাদের থাকতেছে i স্কয়ার, হুইচ ইজ আলটিমেটলি আমাদের i স্কয়ার অ্যান্সার দিবে, যা ইজ ইকুয়াল টু -1। অর্থাৎ i ইনভার্স 2 আসলে -1। এইভাবে মূলত আমরা 4 নাম্বারটাও সলভ করতে পারি। এবার 5 নাম্বারে আসা যাক তো। 5 নাম্বারে এটা কি একটা বিজোড় সংখ্যক ঘাতের সমষ্টি চলে গেছে না? i কিউব প্লাস i5 প্লাস i7 প্লাস i9 প্লাস এভাবে 59 পর্যন্ত। এখন একটা জিনিস আমরা জানি যে i3 এবং i5 এটা পরস্পর ক্যান্সেল হয়ে যাবে। i টু দি পাওয়ার 7 i টু দি পাওয়ার 9 পরস্পর ক্যান্সেল হবে। অর্থাৎ দুইটা দুইটা করে একটা সেট 0 হয়ে যাবে। তাহলে এখানে কি 2 এর গুণিতক সংখ্যক পদ আছে? তার জন্য আমাদের কি বের করতে হবে? পদ সংখ্যা। তো পদ সংখ্যা বের করার সূত্র আমরা অনেকেই জানি। আমাদেরকে শেষ পদ থেকে প্রথম পদটা বিয়োগ করতে হয়। শেষ পদ হলো 59, প্রথম পদ হলো 3, ডিভাইডেড বাই হলো সাধারণ অন্তর এবং এর সাথে আমাদেরকে যোগ করে দিতে হবে 1 এবং অ্যান্সারটা আসে 29। এখানে যদি কোনোভাবে 28টা পদ থাকতো, তাহলে আমরা ডিরেক্ট অ্যান্সারটা বলে দিতে পারতাম যে অ্যান্সারটা 0। কিন্তু 29টা থাকার কারণে আমরা ডিরেক্ট বলতে পারবো না যে অ্যান্সার 0। তো যেকোনো একটা পদকে বাদ রাখলে আলটিমেটলি বাকিগুলোর 28টা পদ হয়ে যায়। অর্থাৎ i কিউবকে যদি আমরা বাদ রেখে বাকিগুলোর চিন্তা করি, তাহলে সেটা একটা আমাদের 28টা পদ হয়ে যাবে এবং 2 এর গুণিতক সংখ্যক এবং পরের সবগুলো মিলে 0 অ্যান্সার দেবে। জাস্ট পড়ে থাকবে i কিউব এবং i কিউবের অ্যান্সার হলো -i, যার উত্তর -i। একইভাবে 6 নাম্বারটা যদি তোমরা হিসাব করো, দেখবা 6 নম্বরে পদ সংখ্যা হলো জোড় সংখ্যক, অ্যান্সারটা হয়ে যাবে 0। এবার আসা যাক নেক্সট একটা ম্যাথে এবং নেক্সট ম্যাথে আমরা একটা লগের ধারা দেখব। এই লগের ধারায় আমরা দেখতে পাচ্ছি যে log i স্কয়ার প্লাস log i কিউব প্লাস log i টু দি পাওয়ার 4 এভাবে log i টু দি পাওয়ার 72 পর্যন্ত চলে গেছে এবং এর সমষ্টিটা কত? তোমরা চাইলে ভিডিওটা এখানে পজ করে একবার নিজেরা ট্রাই করতে পারো এটা। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের খুব বেশি কিছু নলেজ দরকার নেই, জাস্ট আমাদের এতটুকু জানলেই হবে log i টু দি পাওয়ার যদি সামথিং থাকে সেটা সামনে চলে যেতে পারে। অর্থাৎ log i স্কয়ার যেটা আছে এটা আমরা আসলে লিখতে পারি 2 log i এবং log i কিউবটা 3 log i। এভাবে আমাদের ধারাটা চলে যাবে এবং সবগুলোতে একটা কমন টার্ম log i থাকায় আমরা log i কে কমন আকারে লিখতে পারি এবং সামনের সবগুলোকে যোগ আকারে লিখতে পারি এবং এই সামনের এই যোগফলটা আমাদেরকে হিসাব করতে হবে। এই যোগফলটা আসলে কত দেখা যাক তো। তো যোগফল নির্ণয় করার সূত্র তোমরা অনেকেই জানো যে প্রথম পদ যোগ শেষ পদ 72 ডিভাইডেড বাই 2 ইন্টু পদ সংখ্যা। এখানে পদ সংখ্যা কয়টা? এখানে যদি 1 থেকে স্টার্ট হইতো পদ সংখ্যা হইতো 72টা, কিন্তু যেহেতু 2 থেকে স্টার্ট হয়েছে পদ সংখ্যা একটা কম হবে, অর্থাৎ 71টা। অর্থাৎ আমাদের যোগফলটা আছে 2627 এবং এই যোগফলটা যদি আমরা এখানে ইনপুট দেই, তাহলে এই যোগফলটাকে আমরা আবার i এর উপরে পাওয়ারে তুলে দিতে পারবো না? i এর পাওয়ারে যদি আমরা এত বড় একটা পাওয়ার দেই এবং এই পাওয়ারটার মান কত? আমরা ইএস ক্যালকুলেটর ডিরেক্টলি এটা করতে পারবো, কিন্তু ইএস প্লাস যেটা ক্যালকুলেটর অর্থাৎ এটা, এখানে এর পাওয়ারটা আমরা কত চিন্তা করি। এখানে 27 আছে, অর্থাৎ i
27কে যদি আমরা ভাগ করি 4 দিয়ে, তাহলে এখানে আমাদের অবশিষ্ট থাকবে 4 6 24 অর্থাৎ 3, অর্থাৎ i কিউব। এবং i কিউবের আসলে ভ্যালু কত? মাইনাস i না, অর্থাৎ আমাদের সি নাম্বারটা কি অ্যান্সার? একটু সাবধান, কারণ মাইনাস আই এটা আসলে আই কিউবও লেখা যায়, এবং আই কিউবের এই থ্রিটা সামনে চলে আসলে 3 log i, অর্থাৎ এ নাম্বারটাও কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে, অর্থাৎ আসল অ্যান্সার আমাদের ডি নাম্বারটা। একইভাবে এই টাইপগুলো থেকে মূলত আয়ের ঘাত থেকে এর বাইরে কিছু আসতে দেখা যায় না। এবার নেক্সট টাইপে যদি আমরা যাই, নেক্সট টাইপ হলো আমাদের এ প্লাস আই বি আকারে প্রকাশ। এটা সবচেয়ে সহজ টাইপ। এটা মূলত জটিল সংখ্যার স্বাভাবিক আকার বা সাধারণ আকার, এবং এটাকে বলা হয় কার্টেসিয়ান ফর্ম। কোনো একটা জটিল সংখ্যাকে যদি যেভাবেই দেয়া থাক আমরা গুণ করে দিলেও সেটা এই ফরম্যাটে চলে আসবে। যদি ভাগ আকারে থাকে তাহলে হরের অনুবন্ধী দিয়ে আমরা লব এবং হর দুইটাকে গুণ করে দিলে এই a প্লাস আই বি আকারে আমরা প্রকাশটা পেয়ে যাব। তো এটা খুব বেশি চিন্তা করার কিছু না, এটা ক্যালকুলেটরে যে ক্যালকুলেটরেই তোলা হোক না কেন অ্যান্সারটা ডিরেক্টলি আমরা পেয়ে যেতে পারি। যেমন আমরা এক্সাম্পলে দেখি, প্রথমটা আছে 4 প্লাস 3i ইন্টু 3 মাইনাস 4i। এটা যদি আমরা ক্যালকুলেটরে জাস্ট ডিরেক্ট তুলি, 4 প্লাস 3i ইন্টু 3 মাইনাস 4i, অ্যান্সারটা আসবে 24 মাইনাস 7i। ডিরেক্টলি অ্যান্সার পাবো আমরা। সেম এই কাজটা যদি আমরা এবার ভাগ আকারে আছে যেটা, এই ভাগ আকারে যদি আমরা করে দিই, কিছুই করতে হবে না, জাস্ট অ্যান্সার দিলে অটোমেটিক আমাদেরকে অ্যান্সার দিয়ে দিবে আই। তবে এক্ষেত্রে একটা শর্টকাট আমরা মনে রাখতে পারি, যেটা আমরা 3 নম্বরে দেখতেছি। যেমন 4 প্লাস 3i এবং 4 মাইনাস 3i পরস্পরের কনজুগেট, অনুবন্ধী। এক্ষেত্রে মূলত খুবই সহজ, জাস্ট আমরা 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার যদি আমরা করে দিতে পারি তাহলে অ্যান্সারটা আসবে। যদি আমরা চাইলে এটা করে দেখতে পারো, জাস্ট সেম অ্যান্সার আসবে। এবং হাতে করার ক্ষেত্রে জাস্ট গুণ করে দিয়ে যোগ বিয়োগ করলে অটোমেটিক অ্যান্সার চলে আসে। তো পরের টাইপটাই আমরা যাবো এবার। পরের টাইপটা হলো আমাদের মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয়, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টাইপ। সহজগুলোর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট আসলে টাইপ এটা। মডুলাস মূলত বোঝায় একটা জটিল সংখ্যা এক্স অক্ষ থেকে, বা সরি, মূল বিন্দু থেকে কতটা দূরত্বে আছে, এটাই হলো তার মডুলাস। এবং আর্গুমেন্ট হলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সেটা কি পরিমাণ কোণ তৈরি করে, সেই কোণটা। এক্ষেত্রে একটা জিনিস আমাদের লক্ষণীয়, যে দূরত্ব এটা অলওয়েজ ফিক্সড, যে কোনো কোয়াড্রেন্টেই হোক না কেন এটা ফিক্সড, দূরত্বর কোনো চেঞ্জ হয় না। কিন্তু এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন হয় এটা কিন্তু দুই দিক থেকে হইতে পারে, একটা ক্লকওয়াইজ হইতে পারে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ হইতে পারে। এবং এই কোণটার যে হিসাব এখানে প্রথমে যেটা দেখা যাচ্ছে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা প্রথম চতুর্ভাগে হিসাব করা হয়েছে, এবং এটা হিসাব করা হয়েছে কিন্তু এক্স অক্ষের সাপেক্ষে। সেম কেস কোনোভাবে যদি এই বাহুটা দ্বিতীয় চতুর্ভাগে যায়, সেক্ষেত্রে আমরা এই এক্স অক্ষের সাথেই হিসাব করব, অর্থাৎ ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স আসলে এই এক্স অক্ষের সাথে কোনটা বোঝাবে। কিন্তু আর্গুমেন্টকে হিসাব করতে হবে সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, অর্থাৎ সেক্ষেত্রে কখনো পাই থেকে এটা বিয়োগ করতে হতে পারে, অথবা কখনো মাইনাস পাই এখান থেকে বিয়োগ করতে হতে পারে, বা কখনো মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স করতে হতে পারে। সেটা জাস্ট তোমার ব্রেনের কনসেপ্টের উপরে একটু চিন্তা করে অ্যান্সারটা করা যায়। বা মনে রাখতে পারো যেখানে আমি লিখে রাখছি থিটা কোন কোয়াড্রেন্টের কোন সূত্র দিয়ে আমরা বের করতে পারি। তো চলো, এটা নিয়েও ক্যালকুলেটার নিয়ে খুব বেশি সমস্যা নেই, এটা ক্যালকুলেটারে লিখলে ডিরেক্টলি অ্যান্সার আমাদেরকে বলে দেয়। তো চলো প্র্যাকটিস করা যাক। তো প্র্যাকটিসে আমরা প্রথমে পাবো আই। আই এর মডুলাস এবং আর্গুমেন্ট কি হবে। আই এর মডুলাস এবং আর্গুমেন্ট খুবই সহজ। আই আসলে আমাদের এক্স অক্ষের, অয় অক্ষের উপরে অবস্থান করে, এবং এটা ক্যালকুলেটরের সাহায্যে করার জন্য আমাদের খুব বেশি কিছু করার দরকার নেই। ইএস ক্যালকুলেটরে আমাদের যেটা, সেখানে আমাদের শিফট দিয়ে এই কমপ্লেক্সে গেলে আমরা বিভিন্ন অপশন পাবো। এর ভিতরে প্রথম অপশন হলো আর্গুমেন্ট। এই আর্গুমেন্ট দিয়ে এখানে আমরা যেই জিনিসটার আর্গুমেন্ট বের করতে চাই সেটা দিলে আর্গুমেন্ট হয়ে যাবে, অর্থাৎ আই হলো 90 ডিগ্রি আর্গুমেন্ট, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই হিসাবগুলো রেডিয়ান মোডে করা হয়, যেন তোমরা রেডিয়ান মোডটা সিলেক্ট করে রাখতে পারো, সেক্ষেত্রে পাই/2 তোমরা অ্যান্সার পাবো। এই জিনিসটাকে আরো সহজভাবে করা যায়, এর জন্য তোমরা আগেই আইটাকে লিখে রাখবা, বা যে কোনো জটিল সংখ্যাকে লিখে তারপরে শিফট এবং কমপ্লেক্স মোডে গিয়ে 3 নাম্বারটা সিলেক্ট করতে হবে। 3 নাম্বারটা যদি আমরা সিলেক্ট করি আর থিটা, এই আরটা মূলত মডুলাস এবং থিটাটাই মূলত আর্গুমেন্ট। এবং এই আর থিটা আকারে যে প্রকাশটা, এটা হলো পোলার প্রকাশ, যেটা একটু এরপরেই দেখাবো। প্রথমে 1টা হলো এখানে মডুলাস, এবং মাইনাস পাই/2টা হলো এখানে আর্গুমেন্ট। এরপরে ম্যাথটা যদি আমরা দেখি এইভাবে, এখানে আছে হলো 1 প্লাস রুট টু আই, 1 প্লাস রুট টু আই, রুট টু আই। এখানে অ্যান্সারটা আমরা এখানে জাস্ট সেট করে রাখলাম, শিফট দিয়ে কমপ্লেক্স মোডে গেলাম, যে এই যে এখানে 3 আছে, 3তে চাপ দিলে এর মডুলাস হলো রুট 3, আর্গুমেন্ট হলো 0.9555, এটা রেডিয়ান মোডে। ক্লাস ওয়াইজ সিরিজে এই জিনিসটা করা আরো ইজি, জাস্ট আমরা এসিতে গিয়ে এখানে তুলতে হবে যে 1 মাইনাস 1
জাস্ট আমাদের এখানে তুলতে হবে যে 1 প্লাস রুট রুট টু আই রুট টু আই, জাস্ট এটা তুলে আমরা অ্যান্সার দিলে আমাদের একটা অ্যান্সারে সেভ হয়ে থাকলো। এবং এর জন্য আমাদেরকে শিফট দিয়ে টুতে যে অপশনে যাওয়ার দরকার নেই, এখানে আমাদের আলাদাই একটা অপশন থাকে। এই অপশনে চাপ দিলে আর্গুমেন্ট, কনজুগেট, রিয়েল পার্ট সবকিছু আমরা এখান থেকে বের করতে পারি। তো যেহেতু আমরা মডুলাস এবং আর্গুমেন্ট একসাথে বের করব, সো এখানে ওয়ানে চাপ দিলে যে আর থিটা, এই আরটাই হলো আমাদেরকে মডুলাস এবং আর্গুমেন্ট দিবে। আর হলো √3 54.73, এটা আসলে ডিগ্রি মোডে অ্যান্সারটা দিচ্ছে। তুমি চাইলে এটাকে রেডিয়ান মোডে শিফট করে নিতে পারো, অ্যাঙ্গুলার ইউনিটে টুতে আমাদেরকে রেডিয়ান, এবং অ্যান্সারটা এখানে 0.9553। এটাই হলো আমাদেরকে মডুলাস এবং আর্গুমেন্ট। সেম এই ক্ষেত্রে সবগুলো তোমরা এইভাবেই করতে পারো। যেমন আমি যদি 4 নাম্বারটা দেখাই, 4 নাম্বারটা একটু দেখাই। 4 নাম্বার এখানে কোনো অবাস্তব পার্টি নাই, 5। তার মানে আসলে এটা এক্স অক্ষের উপর একটা বিন্দু। অর্থাৎ এটা হলো আমরা অনেক আগে পড়ে আসছিলাম সংখ্যারেখা। সংখ্যারেখার অবস্থানে একটা বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত। মডুলাসটা বোঝাই যাচ্ছে 5, 5ই থাকবে। এবং এক্স অক্ষের উপরই অবস্থিত, এক্স অক্ষের সাথে কোনো কোণ করা নাই, অর্থাৎ এর কোণটা 0। সিম্পল। 6 নাম্বারটা যদি আমরা দেখি, 6 নাম্বারটা এখানে আমাদের আছে হলো 1 মাইনাস, আচ্ছা 1 মাইনাস আই ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই, এটাই তো। হুম, জাস্ট ইকুয়ালে চাপ দিলে মাইনাস আই। জাস্ট এখানে এরপরে অপশনে গিয়ে এখান থেকে 1 নাম্বার সিলেক্ট করলে যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার। এখানে 1টা হলো মডুলাস, মাইনাস পাই বাই 2 হলো আর্গুমেন্ট। শেষ। খুবই ইজি। সিম্পলি সবগুলো আমরা এভাবে সলভ করতে পারি। তো একের পর এক যদি আমরা অ্যান্সারটা দেখি, প্রথমটার অ্যান্সার থেকে পরেরগুলো অ্যান্সার আমরা সেম একইভাবে বের করতে পারি। এবং 3 নাম্বারে এবার যদি আমরা আসি, 3 নাম্বারে একটু আমরা লক্ষ্য করলে দেখবো এখানেও মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে বলছে। বাট প্রবলেম হলো এইবার এইগুলো ডিরেক্টলি অ্যান্সার খুব একটা করা পসিবল হয় না। যেমন দেখি আমি প্রথমটা যদি আমি ট্রাই করি, -1 প্লাস √3 আই, এর পাওয়ার আছে হলো 30, সরি সরি, এর পাওয়ার হলো 30। এর পাওয়ারটা 30 দিলে একটা বিশাল বিদঘুটে অ্যান্সার চলে আসতেছে, এবং এটা আসলে কখনোই পসিবল না এইরকম অ্যান্সারটা। সো এইরকম পাওয়ার যদি বেশি থাকে, যেমন এখানে যদি 300 পাওয়ার দেওয়া হয়, তাহলে এখানে যেগুলো অ্যান্সার আসে এগুলো খুব একটা রিয়েলিস্টিক অ্যান্সার না। এবং এই অ্যান্সার থেকে আমরা কখনোই মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে পারবো না। এর জন্য আমাদের কিছু মডুলাস এবং আর্গুমেন্টের প্রপার্টি জানতে হবে। তো মডুলাস এবং আর্গুমেন্টের প্রপার্টিগুলো হলো, আর্গুমেন্ট মূলত ম্যাক্সিমাম লগের প্রপার্টিগুলো অনুসরণ করে, আর মডুলাস মূলত যে কোনো কিছুকে নিজের ভিতরে নিয়ে নিতে পারে। অর্থাৎ বিশাল একটা জিনিসকে মডুলাস করার আগে তার ভেতরের ছোট জিনিসটাকে আমরা মডুলাস করে তারপরে তার বড় ফরম্যাটটা আমরা ইউজ করতে পারি। যেমন যদি আমরা দেখি, আর্গুমেন্টের প্রপার্টিস গুলো হলো আর্গুমেন্ট অফ জেড টু দি পাওয়ার এন ইকুয়াল টু এনটা সামনে চলে আসলে তারপর আর্গুমেন্ট, অর্থাৎ জেড এর আর্গুমেন্ট করে এনটা আমরা গুণ করে দিতে পারি। অর্থাৎ এত বড় জিনিসটার আর্গুমেন্ট করার আগে আমরা ছোট ভেতরের ব্র্যাকেটের জিনিসটার আর্গুমেন্ট করে এই 30টা জাস্ট গুণ আকারে করে দিলেই পারি। অর্থাৎ এর আর্গুমেন্ট করার জন্য আমরা জাস্ট 30 ইন্টু আর্গুমেন্ট অফ এই জিনিসটা -1 প্লাস √3 আই, এই জিনিসটা করে দিলে এর অ্যান্সারটা আমরা পেয়ে যাবো 20 পাই। অর্থাৎ এর আর্গুমেন্টটা খুব সহজ, 20 পাই। সেম জিনিস এইটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটার ক্ষেত্রে আমরা ক্যালকুলেটরের সাথে ডিরেক্টলি করতে পারি, গুণটা সহজ যেহেতু। কিংবা আমরা যে প্রপার্টি আছে, আগে এইটার আর্গুমেন্ট প্লাস এটার আর্গুমেন্ট বের করে পরস্পর যোগ করতে পারি। এখানে ভাগ আছে, ভাগ এটা করলে আমরা দেখবো বিশাল একটা অ্যান্সার চলে আসে। করে যদি এটা আমরা 100 পাওয়ার দিই, এক্ষেত্রে বিশাল একটা অ্যান্সার চলে আসে। এক্ষেত্রে পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি এবং এর ভেতরের জিনিসটার আর্গুমেন্ট আমরা করতে পারি। ভেতরের জিনিসটাকে যদি আমরা ক্যালকুলেটরে তুলি, সেক্ষেত্রে আমরা দেখব 100টা আমাদের বাইরে গুণাকারে থাকবে, ইন্টু আর্গুমেন্ট অফ এই ভিতরের বড় জিনিসটা 5 মাইনাস আই, 5 মাইনাস আই ডিভাইডেড বাই 2 মাইনাস 3 আই, 2 মাইনাস 3 আই। অ্যাকচুয়ালি এটা অ্যান্সার হলো 25 পাই। অর্থাৎ 3 নম্বরের অ্যান্সারটা খুব সহজ, 25 পাই। এবং 4 নাম্বারটা এইভাবে একইভাবে আমরা অ্যান্সার করতে পারি 5 নাম্বারটা। সো মডুলাস নির্ণয়ের ক্ষেত্রে এগুলো খুব সোজা। প্রথম জিনিসটার মডুলাস কিভাবে আমরা নির্ণয় করতে পারি, যে এর মডুলাসটা আমরা বের করে জাস্ট উপরে 30 গুণ করে দিলেই পারি। অর্থাৎ আম, যদি আমরা দেখি 1 প্লাস, সরি -1 প্লাস √3i, এর যদি আমরা মডুলাসটা বের করে নিই, অপশনে গিয়ে আমরা মডুলাস দেখতে পারতেছি, এর মডুলাস হলো 2। এবং 2 এর পাওয়ার যদি আমরা জাস্ট এই 30 দিয়ে দিই, এটাই হলো মূলত অ্যান্সার।
মডুলাস মূলত 2 টু দি পাওয়ার 30। একইভাবে এই জিনিসটা পুরো মডুলাস বের করে আমরা জাস্ট পাওয়ারটা 100 দিয়ে দিব। এবং মডুলাসের ক্ষেত্রে বললাম না যে সবকিছুকে সে মডুলাস ভেতরে নিয়ে নিতে পারে, যে গুণ আছে পরস্পর দুইটা জিনিস গুণ করে তারপর মডুলাস নির্ণয় করা, যে কথা পার্শিয়ালি পার্শিয়ালি মডুলাস নির্ণয় করে গুণ করা সেম কথা। বাট প্রবলেমটা তৈরি হয় মডুলাস আর্গুমেন্টের যে স্থানে, যে এই মডুলাস আর্গুমেন্টের এই প্রপার্টি গুলো দিয়ে আমরা জাস্ট এই পর্যন্তই মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে পারি। যদি আমাদের একটু কমপ্লেক্স কিছু আসে, যেমন যদি আই টু দি পাওয়ার আই কিংবা আই টু দি পাওয়ার আই টু দি পাওয়ার আই বা 1 + আই টু দি পাওয়ার আই, এই জিনিসগুলোর মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে জিনিসগুলো একটু কমপ্লেক্স হয়ে যায়। এবং এই জিনিসটাকে পারার জন্য আমাদেরকে যে নতুন টাইপটা পারতে হবে, ইন্ট্রোডিউসিং, সেই নতুন টাইপটা হলো আমাদের পোলার আকৃতি বা পোলার প্রতিরূপ। জটিল সংখ্যাকে পোলার আকৃতিতে প্রকাশ। একটু আগে এটা তোমরা অলরেডি দেখেই আসছো যে জটিল সংখ্যাকে পোলার আকৃতিতে কিভাবে প্রকাশ করে। জটিল সংখ্যার যে মডুলাস আর এবং আর্গুমেন্ট থিটা আছে, এই থিটা এবং আর্গুমেন্টকে পরস্পর আর প্রকাশ করাটাই হলো আর্গুমেন্ট। যেমন 2 একটা জটিল সংখ্যার যদি আমি বলি মডুলাস, এবং এই জটিল সংখ্যার যদি আর্গুমেন্টটা হয় π/2, অর্থাৎ π/2, এই প্রকাশটাই হলো পোলার আকারে প্রকাশ। সো এই পোলার আকারে প্রকাশ করার মাঝখানে আর এবং থিটার মাঝখানে জাস্ট আমাদের এই অ্যাঙ্গেলটা বসাইতে হবে। এই অ্যাঙ্গেলটা বসাইলেই আমরা পোলার আকারে প্রকাশ করতে পারি। এবং এই পোলার আকারে প্রকাশ করার ক্ষেত্রে বিজ্ঞানী অয়লারের সূত্রটা, যেটা cos থিটা প্লাস i sin থিটা ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার i থিটা, এর সাহায্যে মূলত আমরা এই জটিল সংখ্যাটাকে অয়লারের ফর্মে লিখতে পারি আর ই টু দি পাওয়ার আই থিটা। অর্থাৎ মডুলাস এবং আর্গুমেন্টের মাঝখানে আমরা এই ই টু দি পাওয়ার আই থিটা বসাই দিতে পারি। অর্থাৎ আর অর্থাৎ মডুলাস লিখে ই টু দি পাওয়ার আই, এই জিনিসটা সূত্র, এবং আই এর সাথে আমরা আর্গুমেন্টটাকে বসাই দিব। এবং এই অয়লারের ফর্মের সাহায্যে আমরা মূলত অনেক বড় বড় প্রবলেম সলভ করতে পারি। তো দেখা যাক ফার্স্টে আমরা কিভাবে জটিল সংখ্যার এই পোলার আকারে প্রকাশগুলো করতে পারি। সো জটিল সংখ্যার পোলার আকারে প্রকাশ করার জন্য যদি আমরা দেখি, এক্সাম্পলগুলো হলো আই বা প্রথমটা, এই প্রথমগুলো সবকিছুই আমরা আগে দেখে আসছি। এই প্রথমটা যেটা আই, এটাকে জাস্ট আমরা পোলার আকারে কিভাবে প্রকাশ করতে পারি, যা যেইভাবে আমরা মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করছি, জাস্ট ওর মাঝখানে ওই কোণটা বসাই দিলেই হয়ে যাবে। তারপরও আমি একটা করে দেখাচ্ছি, যেমন 1 + √2i, বা 3 নাম্বারটা -1 + √3i, এইটাই হলো আমাদের অ্যান্সার আছে। এই অ্যান্সারটাকে জাস্ট আমরা আর থিটা, এই যে 1 নাম্বার যেটা, এটাই হলো মূলত পোলার আকারে প্রকাশ। অর্থাৎ 2 অ্যাঙ্গেল অফ 2 π/3, এটা হলো আমাদের মূলত পোলার আকারে প্রকাশ। কিন্তু সেম জিনিসটাকে যদি আমরা অয়লারের আকারে প্রকাশ করতে চাই, তখন কি করতে পারি, জাস্ট আমরা 2 লিখবো, সাথে একটা ই লিখবো, ই, এবং টু দি পাওয়ারে আমরা আই দিব, ই টু দি পাওয়ার আই, এই জিনিসটা সূত্র। এবং আয়ের সাথে মূলত আমরা গুণ আকারে দিব হলো আর্গুমেন্টটাকে। আর্গুমেন্ট কত হয়েছিল, 2 π/3, 2 π/3। এইটা হলো আমাদের মূলত অয়লারের আকারে প্রকাশ। সো অয়লারের আকারে প্রকাশ আর পোলার আকারে প্রকাশ দুইটা একটু আলাদা। বাট অয়লারের আকারে প্রকাশ করার জন্য আমাদেরকে অবশ্যই মডুলাস এবং আর্গুমেন্টটাকে জানা থাকতে হবে। এবং পোলার আকারে যদি প্রকাশ করতে পারলে অবশ্যই আমরা থিটার মাধ্যমে প্রকাশ করব, আর অ্যাঙ্গেল থিটা, এবং এই যে এই অ্যাঙ্গেলটাকে আমরা ইউজ করব, কই গেল, এই যে শিফটে এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে আমরা ইউজ করব। সো নেক্সট যে টাইপগুলোতে আমরা যাব, সেটা হলো মূলত যে আমরা দেখাইলাম, অর্থাৎ কিছু টাফ টাইপের, যেমন আই টু দি পাওয়ার আই, আই টু দি পাওয়ার আই টু দি পাওয়ার আই, 1 + আই টু দি পাওয়ার আই, এই জিনিসগুলোর যদি আমরা মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে চাই, তো আমাদের হেল্প যেটা করবে সেটা হলো অয়লারের ফর্মটা। অর্থাৎ আই টু দি পাওয়ার আই, এটা যদি আমরা একটু দেখি, এই নিচের আই, এটাকে যদি আমরা অয়লারের আকারে প্রকাশ করি, তাহলে কি হবে, এর জন্য আমাদেরকে আই এর মডুলাস এবং আর্গুমেন্ট জানা থাকতে হবে। সো আই এর মডুলাস কি, আমরা দেখেই আসছি কিছুক্ষণ আগে, আই এর মডুলাস হলো 1, এবং থিটাটা কি, আর্গুমেন্টটা কি, π/2 না। এটাকে যদি আমরা অয়লারের ফর্মে প্রকাশ করতে যাই, তাহলে 1 e টু দি পাওয়ার আই, আই ইন্টু আমরা হলো π/2 দিব, π/2, এইটা হলো আমাদের অয়লারের ফর্ম। জাস্ট এটা হলো আমাদের অয়লারের ফর্ম। এই অয়লারের ফর্মে এখানে আমরা আইটাকে এক্সপ্রেস করব, এবং হোল টু দি পাওয়ার এই আইটা লাগবে। এবার এই আইটা যদি আমরা এই আইয়ের সাথে গুণ করে দেই, তাহলে দেখবো আই স্কোয়ার হয়ে যায়। আই স্কোয়ারের ভ্যালু কত, আই স্কোয়ারের ভ্যালু আসলে -1, যা π/2 এর সাথে গুণ হলে -π/2। এবার একটু লক্ষ্য করলে দেখো তো, এখানে কোনো আই আছে পুরো এক্সপ্রেশনের ভিতরে, না, আসলে এর ভিতরে কোনো আই নাই। অর্থাৎ আই টু দি পাওয়ার আই আসলে একটা বাস্তব সংখ্যা।
এখন এটা যদি একটা বাস্তব সংখ্যা হয় তাহলে এটা অবস্থান করবে কই? এটা এক্স অক্ষে অবস্থান করবে। অর্থাৎ এর অবস্থানটা এক্স অক্ষেই এবং এর মডুলাসের মান e⁻π/2 এটাই। এবং বাস্তব এক্স অক্ষের উপর অবস্থান করার কারণে এর আর্গুমেন্টের মানটা এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি। অর্থাৎ এর আর্গুমেন্টের কোনো এক্সট্রা ভ্যালু নাই। অর্থাৎ এটার আর্গুমেন্টটা 0 ডিগ্রি। এবং নেক্সট ম্যাথে যদি আমরা যাই তাহলে দেখব i⁻i অর্থাৎ প্রথম সবুজ পার্টটুকু মূলত আগের অঙ্কই এবং এই অংশটুকু আমরা বের করে দেখলাম যে এর মানটা হলো e⁻π/2 এর মানটা এটাই যা আমরা আগের ম্যাথ থেকে দেখলাম এবং এর পাওয়ার যদি i চলে আসে তাহলে অ্যান্সারটা কি হয় i জাস্ট ভেতরে গুণ আকারে আসবে এবং এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় যে এই ফরম্যাটটা কি জটিল সংখ্যার ফরম্যাট না অয়লারের দেওয়া জটিল সংখ্যার ফরম্যাট এখানে এর সামনের সহগটা কত 1 অর্থাৎ 1 হলো এই জটিল সংখ্যাটার মডুলাস এবং i এর সাথে যেটা থাকবে সেটা হলো আর্গুমেন্ট অর্থাৎ এই ফরম্যাট থেকে আমরা বুঝতে পারতেছি যে এর মডুলাসটা হলো 1 এবং আর্গুমেন্টটা -π/2 এবং এটা একটা জটিল সংখ্যা আগেরটা কিন্তু একটা কোনো জটিল সংখ্যা ছিল না আগেরটা একটা বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা এক প্রকার জটিল সংখ্যা আসলে সকল সংখ্যাই জটিল সংখ্যা বাট এটা হলো একটা পিওর লেভেলে একটা জটিল সংখ্যা এবং এর অ্যান্সারটা যদি আমরা এখানে নোট করি 1 অ্যাঙ্গেল অফ -π/2 এর মডুলাস এবং আর্গুমেন্টের মান এবং বাকি পরের যে তিনটা আছে অর্থাৎ 1 + i⁻i জিনিসগুলো এটাও সেম একইভাবে করতে পারি আমরা জাস্ট 1 + iটাকে আমরা যদি এই ওয়েলারের ফরম্যাটে লিখি তাহলে আমরা দেখবো এটা হলো আসলে √2 আসবে √2 e⁻i এবং আর্গুমেন্টটা এটার হবে হলো 1 π/4 হতে পারে এর আর্গুমেন্টটা π/i⁻4 হবে এবং এর আর্গুমেন্ট হবে π/4 এর পাওয়ার যদি আমরা আইটা তুলে দিই তখন এই √2 এর উপর একটা i আসবে এবং এর পাওয়ার একটা i চলে আসবে এবং এইভাবে ক্যালকুলেশন যদি আমরা কনসেপ্ট করে আসি সিম্পলি ওয়েতে দেখবো আমরা আর্গুমেন্ট এবং মডুলাস দুটাই পেয়ে যাচ্ছি তো এটা মূলত কোনো এমসিকিউ টাইপে আসার কোশ্চেন না এটা একটু সিকিউ টাইপের কোশ্চেন যা আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব এই বাকি তিনটা যেটা আছে এই তিনটাই মূলত আমরা এর পরের একটা ভিডিওতে আলোচনা করবো যে এটা যেহেতু এমসিকিউ স্ট্যান্ডার্ড একটা ভিডিও হতে যাচ্ছে সো এটাতে এটা আলোচনা করতেছি না 4 নাম্বারটা কিছুই না 4 নাম্বারটার ভেতরটাকে সিম্পলিফাই করে দিলে এরকম সহজ একটা কিছু চলে আসবে তো এই ছিল আমাদের মডুলাস এবং আর্গুমেন্টের সকল টাইপের টপিক তো জটিল সংখ্যার সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ 5 অর্থাৎ বর্গমূল কিংবা ঘনমূল কিংবা চতুর্থমূল যে কোনো nth-তম মূল নির্ণয় করা তো এই মূল নির্ণয় করার ক্ষেত্রে আমরা মূলত ফার্স্টে বর্গমূল থেকে স্টার্ট করব তো বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি যে কোনো সংখ্যার বর্গমূল আমরা দুই প্রকারের সংখ্যা পেয়ে থাকি যেমন শুধুমাত্র অবাস্তব সংখ্যা এবং অবাস্তব এবং বাস্তব মিলে জটিল সংখ্যা তো অবাস্তব সংখ্যার ক্ষেত্রে আমরা জানি অবাস্তব i অংশটাকে আমরা 2 হিসেবে আলাদা করে নিই 2i নিই এবং একে ব্যালেন্স করার জন্য আমরা সামনে 2 দিয়ে ভাগ করি 2/b/2 × 2i এবং বর্গমূলটাকে দুই পাশে স্প্লিট করে দেওয়ার পরে √2i এর মান আমরা অলরেডি মুখস্থ জানি 1 + i হয় এবং প্লাস মাইনাস আসে বর্গমূলের কারণে এবং এর অ্যান্সারটা আলটিমেটলি দাঁড়ায় এইটাই এবং একই সাথে আমরা যখন জটিল সংখ্যার বর্গমূল করি সেক্ষেত্রে আমরা ডিরেক্ট যে সূত্রটা ইউজ করি প্লাস মাইনাস √2 1/√2 ব্র্যাকেটের ভিতরে √r + a + i × r - b অনেক বড় একটা সূত্র এই সূত্রটা ক্যালকুলেটরের সাহায্যে করা এবং r বের করা অনেক একটা ঝামেলার বিষয় বা বড় একটা কাজ হয় তো এত কিছু আমরা করার দরকার হয় না আমরা জাস্ট একটু আনকনভেনশনাল একটা সূত্র ইউজ করব যেমন যে কোনো সংখ্যা জটিল সংখ্যা যদি z হয় এর জন্য আমরা একটা সূত্র ইউজ করব √z √mod(z) angle of argument z/2 এই সূত্রটা শুধু আমরা ক্যালকুলেটর দিয়ে ইউজ করতে পারবো এর জন্য আমরা জাস্ট ক্যালকুলেটরে ফার্স্টে এই সূত্রটা তুলে নিব এটা পরীক্ষা শুরুর আগেই তুলে রাখা ভালো এবং পরীক্ষার কোশ্চেন পাওয়ার পর যে সংখ্যার বর্গমূল করতে বলবে সেই সংখ্যাটা জাস্ট এখানে ক্যালকে চাপ দিয়ে ইনপুট দিলেই চলে আসবে জাস্ট ক্যালকুলেটরে এটা তুলতে হবে তো ক্যালকুলেটরে কিভাবে তুলবো ফার্স্টে মডুল আমি আবারও দেখাই ফার্স্টে আমি √ওভার দেব রুট এবং এর ভিতরে আমরা মডুলাস নিব নিয়ে এখানে x কে ইনপুট দেব এবং রুটের বাইরে এসে আমরা অ্যাঙ্গেল দিব অ্যাঙ্গেল দিয়ে আমরা এখানে উপরে নিব আর্গুমেন্ট অফ x /2 জাস্ট এতটুকু কাজ তো এই কাজটা যদি আমরা একটু দেখি প্রথমে আমরা কমপ্লেক্স মোডে নিব ক্যালকুলেটরকে সেখানে আমরা এক্সপ্রেশনটা টাইপ করব জাস্ট এরপরে আমরা ক্যালকে চাপ দিব অর্থাৎ ক্যালকে যদি আমি এখানে চাপ দিই এখানে জাস্ট আমার x এর একটা ভ্যালু যাবে তো যেই সংখ্যাটার আমার বর্গমূল করতে বলবে আমি এখানে x এর সেই সংখ্যাটাকে ইনপুট করব x কে ইনপুট করার পরে আমরা জাস্ট ইন্টার দ্য ভ্যালু x মানে x এর ভ্যালু এন্টার করব এবং দুইবার ইকুয়াল চাপ দিব যেমন এখানে যদি আমার প্রশ্নটা দেখি আমার প্রশ্ন দিচ্ছে 3 + 4i এর বর্গমূল কত তো আমি এখানে জাস্ট সিম্পলি তুলব 3 +
4i জাস্ট তুললাম, এবার দুইবার ইকুয়ালে চাপ দেব, এটাই হলো আমার অ্যান্সার 2 প্লাস আই। এবং এই বর্গমূলের যে অ্যান্সার, এর সামনে অলওয়েজ আমরা প্লাস মাইনাস দেব, কারণ বর্গ করলে তো প্লাস মাইনাস ফ্যাক্ট হবে না, অর্থাৎ এর অ্যান্সারটা আলটিমেটলি অ্যান্সার হবে প্লাস মাইনাস 2 প্লাস আই, দ্যাটস ইট, আর কিচ্ছু করার দরকার নেই। এবার যদি আমরা নেক্সটে যাই প্র্যাকটিসে, যেমন এখানে বলছে 13 প্লাস 48i এর বর্গমূল কোনটি। তো এক্ষেত্রে অনেকে প্রেফার করে একটা মেথড, সেটা হলো অপশন টেস্ট, প্রত্যেকটা অপশন বারবার বারবার করে টেস্ট করা। সেক্ষেত্রে করতে পারো, কোনো প্রবলেম নেই, এটা অনেক ভালো একটা মেথড। কিন্তু 4টা অপশন টেস্ট করাটা অনেকটাই একটা সময় সাপেক্ষ ব্যাপার আমার কাছে মনে হয়। তো আমি পরীক্ষার আগেই এটা জাস্ট তুলে রাখতাম, যেন পরীক্ষার কোশ্চেন পাওয়ার পরে জাস্ট এক্স এর ভ্যালু ইনপুট দিলেই ডাইরেক্ট আমাকে অ্যান্সার বলে দিচ্ছে। সো এটা অনেক হেল্পফুল হইতে পারে তোমাদের কাছে। জাস্ট এখানে ক্যালকে চাপ দিব, তুলব 13 প্লাস 40 84i, জাস্ট এখানে দুইবার ইকুয়াল চাপ দিলে 7 প্লাস 6i, অর্থাৎ সি নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। এরপর আরেকটাতে যাই আমরা, এর পরেরটাতে যদি আমরা যাই দেখি, এখানে বলছে -14 মাইনাস 12 রুট 2i এর বর্গমূল কোনটি। আমরা একইভাবে ক্যালকে চাপ দিব, এটা তুলবো, এটা রুটে আছে, এটা কিন্তু তুলতে আরো টাইম লাগবে ক্যালকুলেটার। তো ফার্স্টে আমরা 14 মাইনাস 12 রুট 2i রুট 2, এটাকে আমরা ইকুয়াল চাপ দিব। এক্ষেত্রে একটা জিনিস আবার লক্ষ্য করি, ফার্স্টে আমার আছে অ্যান্সারটা হচ্ছে 2 মাইনাস 4.2426 এইরকম একটা কিছু। তো এটা মানে আমি অপশন থেকে বুঝতে পারতেছি এটা আসলে 3 রুট 2, অর্থাৎ আসল অ্যান্সারটা আমার 2 মাইনাস 3 রুট 2। এখানে বি নাম্বার অপশনটা আগেই বাদ, কারণ বি নাম্বার অপশনে শুরুটাই হয়েছে 3 দিয়ে। তো বি নাম্বার অপশন তো আমার আগে থেকেই বাদ, এবং অ্যান্সার আমারই এসি ডি এর একটার ভিতরে। বাট আমি যদি দেখি, আমি ডিরেক্ট এখানে অ্যান্সার পাচ্ছি না, এখানে ডিরেক্ট কোথাও দেয়া নেই যে অ্যান্সার কোনটা। অর্থাৎ এখানে আমি যদি দেখি, এখানে 2 মাইনাস আছে, এখানে 2 প্লাস আছে, দ্যাট মিনস সি নাম্বার হবে না। বাট হইতে পারে কোনটা, একবার চিন্তা করো তো, এর সামনে একটা প্লাস মাইনাস আছে না? যদি প্লাস মাইনাস থাকে, তাহলে প্লাস নিয়ে এটা অ্যান্সার, যেটা ক্যালকুলেটর আমাকে দিচ্ছে সেটা প্লাস নিয়ে সেটা অ্যান্সার, মাইনাস নিয়েও তো একটা অ্যান্সার হতে পারে। যদি আমি মাইনাস নিয়ে অ্যান্সার চিন্তা করি, তাহলে 2 এর সামনে যাবে একটা মাইনাস, এবং 3 রুট 2 এর সামনে আসবে প্লাস, এবং আলটিমেটলি অ্যান্সারটা আমার ডি হয়ে যাবে তখন, তাই কিনা? অতএব অ্যান্সারটা হলো ডি। এক্ষেত্রে একটা জিনিস, এই জিনিসটা শুধু একটু মাথায় রেখে কাজ করতে হবে, এছাড়া কিছু না, এটা খুবই ইজি একটা টপিক। এবং এই জিনিসটা আমাদেরকে চতুর্থ মূল নির্ণয়ের ক্ষেত্রেও খুব সাহায্য করবে। চতুর্থ মূল নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব। এইবার আসবো আমরা ঘনমূল নির্ণয়, অর্থাৎ কিভাবে আমরা ঘনমূল ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করতে পারি। তো ঘনমূল নির্ণয়ের জন্য আমাদের একাডেমিক কিংবা অ্যাডমিশনের যেখানেই আমরা দেখি, খুব ইজি কিছু টাইপের ঘনমূল আমাদেরকে নির্ণয় করতে বলে, যার ভেতরে আমাদের কিছু বেসিক কনসেপ্ট জানা থাকতে হবে, যেমন এককের ঘনমূল 1 ওমেগা ওমেগা স্কয়ার, এবং এই তিনটার যোগফল পরস্পর 0, এবং ওমেগা কিউবের ভ্যালু 1। এবং যে কোনো সংখ্যার আমরা যখন ঘনমূল নির্ণয় করতে যাই, সেই সংখ্যাটাকে আমরা জাস্ট একটা এ কিউব আকারে বিবেচনা করতে পারি। যেমন রুট, আমরা যদি বি এর ঘনমূল নির্ণয় করতে যাই, আমরা বি কে জাস্ট এ কিউব আকারে প্রকাশ করব, এবং এই অ্যান্সারটা হবে এক্স। জাস্ট আমি এক্স এর মানটা এখন বের করব। তো এক্স এর মান বের করার জন্য আমি যদি উভয় পাশে একবার ঘন করে দিই, তাহলে এ কিউব ইজ ইকুয়াল টু এক্স কিউব হবে, এবং এক্স কিউব নিচে যদি আমি এ কিউবকে নিয়ে যাই, তাহলে আমি পাবো 1 ইজ ইকুয়াল টু এক্স কিউব বাই এ কিউব। এখন আমি যদি উভয় পাশে ঘন করে দিই, তাহলে ওয়ানকে আমার মূল করে দিতে হচ্ছে। সরি, উভয় পাশে যদি আমি ঘনমূল করি, তাহলে ওয়ানকে আমার ঘনমূল করতে হচ্ছে। আর এককের ঘনমূল আমরা দেখে আসলাম একটু আগে, 1 ওমেগা ওমেগা স্কয়ার, এবং একইভাবে এই পাশ থেকে কিউবটা কেটে যাবে। তো এক্স এর ভ্যালু আমরা তিনটা পাচ্ছি, এক্স ইজ ইকুয়াল টু এ, এ ওমেগা, এবং এ ওমেগা স্কয়ার। এখন এই তিনটা ভ্যালু নিয়ে যদি আমরা একটু লক্ষ্য করি, কোনোভাবে যদি আমি এর ভ্যালুটা বের করতে পারি এখান থেকেই, তাহলেই আমি তিনটা অ্যান্সারই পেয়ে যাচ্ছি। জাস্ট বি থেকে আমার এটা বের করতে হবে, এর ভ্যালুটা কি হবে। তো স্বাভাবিকভাবে যদি বি এর সাথে কোনো আই না থাকে, কোনো আই না থাকে মানে বলতে বুঝাচ্ছি যে বি এর সাথে যদি কোনো অবাস্তব অংশ না থাকে, যেমন এখানে বিটা একটা বাস্তব অংশ, এমনও হতে পারে বি এর সাথে একটা আই থাকলো, সেক্ষেত্রে বি হয়ে যাবে অবাস্তব একটা সংখ্যা। অবাস্তব সংখ্যার যদি ঘন করতে যাই, প্রত্যেকটা ঘনের সাথে একটা করে আই চলে আসলো। আগে আমি একটা বাস্তব পাইতাম, দুইটা অবাস্তব উত্তর পাইতাম, এখন আমি তিনটাই অবাস্তব উত্তর পাবো, যেমন এ আই ওমেগা এবং এ আই ওমেগা স্কোয়ার। এখন খেয়াল করো, বি থেকে জাস্ট এটা কিভাবে পাওয়া গেল, বি ইজ ইকুয়াল টু এ কিউব কিনা, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু কিউব রুট অফ বি।
জাস্ট আমি এখানে বের করাটা খুব সহজ। বি কে যদি আমি জাস্ট ঘনমূল করে দেই তাহলেই এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, এবং এর ভ্যালু পাওয়া মানে তিনটা মূল পাওয়া, কোনো ব্যাপারই না। এ ওমেগা এবং এ ওমেগা স্কোয়ার। কাজ হবে যখন এই ক্ষেত্রে আমি এর ভ্যালুটা বের করতে যাব, কেননা এখানে বি এর সাথে একটা আই আছে, আবার এ এর সাথেও একটা আই আছে। আই কে কিউব করা হয়েছে এবং ওই পাশে বি এর সাথে আই পাওয়া গেছে। তার মানে এক বা আই কিউব করলে তো আমি জানি মাইনাস আই আসে, অর্থাৎ বিটা আসলে নেগেটিভ ছিল। যদি এখানে অ্যান্সার গুলো দেখতে বাহির থেকে এরকম মনে হচ্ছে, কিন্তু এখানে এর ভ্যালুটা বের করতে হলে তার সাথে একটা মাইনাস থাকতে হবে, কারণ মাইনাস আই না হইলে আই কে কিউব করলে কখনোই আই পাওয়া যাবে না। অর্থাৎ এ এর ভ্যালু বের করার সময় এখানে সামনে একটা অলওয়েজ আগে থেকে মাইনাস ইউজ করতে হবে, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু এখানে মাইনাস কিউব রুট অফ বি। আমরা জাস্ট এতটুকু মনে রাখবো যে বি এর সাথে যখন আই থাকবে এবং এখান থেকে যখন আমরা এর ভ্যালুটা বের করতে যাব, তখন সামনে একটা মাইনাস দিয়ে আমরা বি কে কিউব রুট করবো। দ্যাটস ইট, আর কিছু মনে না রাখলেও চলবে। কিংবা অনেকে অনেক ট্রিক্সে মনে রাখে, যেমন বি এর সাথে যদি একটা আই থাকে তাহলে অ্যান্সারের সবগুলো আমি আই পাবো এবং সামনে বি এর এর ভ্যালু বের করার সময় সামনে একটা নেগেটিভ দিব। তো এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে বের করতে পারি? তো এটা ক্যালকুলেটরের সাহায্যে বের করার জন্য আমরা জাস্ট ফার্স্ট এক্সাম্পলে যাই। এখানে আমার ফার্স্ট এক্সাম্পল যেমন দেখতে পাচ্ছেন -27 এর ঘনমূল। প্রথম কথা, এখানে সাথে কোনো আই নাই, 27-এর সাথে কোনো আই নাই, তার মানে অ্যান্সারের কোনো আই হবে না। অর্থাৎ এখানেও আই আছে, এখানেও আই আছে, এখানেও আই আছে। আসলে তার মানে অ্যান্সার এই তিনটার একটাও হবে না। অর্থাৎ এটা আমরা না দেখেই বলতে পারি অ্যান্সার ডি হবে। খুবই সহজ। তাহলে অ্যান্সারটা আসলে কি হইতো? অ্যান্সারটা আসলে খুব সহজ হইতো, কারণ এখানে আই নাই। সো এটাকে যদি আমরা জাস্ট ডিরেক্ট কিউব করে দিই, -27, জাস্ট আমি অ্যান্সার পেয়ে যাবো -3। অর্থাৎ -3 একটা অ্যান্সার হইতো, -3i, 3 ওমেগা একটা অ্যান্সার হইতো, -3 ওমেগা স্কয়ার আরেকটা অ্যান্সার হইতো। তো নেক্সটে যাই আমরা। নেক্সট ম্যাথটা বলছে ওইটাই, জাস্ট এবার একটা সাথে আই আছে। সাথে যদি একটা আই থাকে তাহলে কি হবে? কিছুই হবে না, জাস্ট এই কিউবটা বের করার সময় আমার সামনে একটা মাইনাস দিয়ে দিতে হবে। জাস্ট আমরা যদি একটা সামনে মাইনাস দিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। এক্ষেত্রে অ্যান্সার আসতেছে 3, অর্থাৎ অ্যান্সার তিনটে আসবে, একটা 3i, একটা 3i ওমেগা, একটা 3i ওমেগা স্কয়ার। অর্থাৎ এখানে সি নাম্বারটা আসলে অ্যান্সার হবে, সি নাম্বারটা 3i ওমেগা, এটা হলো অ্যান্সার। এরপরে আসি আই এর ঘনমূল কত। আই কি? আই এর সাথে সহগ কি আছে? 1। তার মানে আমাকে 1 কে কিউব রুট করতে হবে। 1 কে যখন আমরা কিউব রুট করব, 1, এবং আগেই বলছি ফার্স্টে সামনে একটা মাইনাস দিয়ে নিতে হবে, কারণ আই আছে, কারণ আই থাকলেই সামনে একটা মাইনাস দিয়ে নিতে হবে, সামনে একটা মাইনাস। মাইনাস আই কিউব রুট অফ 1, যার অ্যান্সার আসে -1। এটা দেখে -1 এ টিক দিলে হবে না। কেন হবে না? কারণ আই আছে, তার মানে অ্যান্সারে অবশ্যই ওমেগা আই থাকবেই, আই এবং ওমেগা থাকবেই। অ্যান্সার তাহলে কি হবে? -1i ওমেগা, -1i ওমেগা স্কয়ার। অর্থাৎ অ্যান্সার আমার যেটা হবে, অ্যান্সার হবে আমার বি নাম্বারটা। কারণ এটা দেখো খেয়াল করে, -1 আছে, আই আছে, ওমেগা স্কয়ার আছে, অর্থাৎ অ্যান্সার হবে বি নাম্বারটা। সো ভেরি কেয়ারফুলের সাথে এই জিনিসটা আমাদেরকে অ্যান্সার করতে হবে। এটা আমি ইএস ক্যালকুলেটরে দেখাচ্ছি না, কারণ এই ইএস ক্যালকুলেটরে হুবহু সেম জিনিস, কোনো ডিফারেন্ট কিছু না। এরপরে -343i এর ঘনমূল কোনটি? কি হবে? আই আছে যেহেতু সামনে মাইনাসটা থাকবেই আমাদের, জাস্ট এখানে ভেতরে আমাদের 343 লিখতে হবে, -343, -343 ইকুয়াল টু আসতেছে 7, অর্থাৎ 7i ওমেগা, 7i, 7i ওমেগা স্কয়ার। অর্থাৎ অ্যান্সারটা হবে আমাদের সি। এইবার আমরা যাব চতুর্থ মূল বা চতুর্ঘাত মূল নির্ণয়ের ক্ষেত্রে। তো চতুর্থ মূল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে কনসেপ্টটা জানতে হবে সেটা হলো, যে কোনো একটা রাশিকে যদি আমরা চতুর্থ মূল নির্ণয় করতে হয় সেটাকে আমরা a⁴ এই আকারে প্রকাশ করে নেব। এক্ষেত্রে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। যদি এক্ষেত্রে এর মানটা রুট ওভারও কিছু আসে, আমরা রুট অবস্থায় রেখে দিব, অন্য কিছু দিকে আমরা যাব না। এবং এই চতুর্থ মূল নির্ণয়ের ক্ষেত্রে যদি আমার a⁴ পজিটিভ হয়, অর্থাৎ পজিটিভ, সামনে কোনো নেগেটিভ চিহ্ন না থাকে, পজিটিভ চিহ্ন যদি a⁴ হয়, সেক্ষেত্রে অ্যান্সারটা খুবই সহজ। সেক্ষেত্রে অ্যান্সার +-a এবং +-ai, এই দুইটা অ্যান্সার আসবে। এবং a⁴ এর সামনে যদি একটা মাইনাস থাকে, মাইনাস যদি থাকে, সেক্ষেত্রে আমার একটু কমপ্লিকেটেড, খুব বেশি কমপ্লিকেটেড না, +-a/√2 ইন্টু 1 +-i, এই জিনিসটা আমরা জাস্ট মনে রাখবো। মাইনাস থাকলে 1 +-i আসবে, মাইনাস না থাকলে 1 +-i আসবে না। প্রবলেমটার সমস্যা হয় এখান থেকে, যখন এর সাথে একটা আইও থাকে। এটা যদি আমাদের একাডেমিকে নাই, এর সাথে যদি একটা আই থাকে, অর্থাৎ
মাইনাস এ আই কিংবা এ আই এর যদি আমাদের চতুর্থ ঘাত মূল নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমরা এই দুইটা সূত্র শর্টকাট দিয়ে মনে রাখতে পারবো না। সেক্ষেত্রে আমাদের যেটা হেল্প করবে সেটা হলো আমাদের সেই আনকনভেনশনাল রুলসটা, যে ক্ষেত্রে এখানেও আমরা জেডকে একটা মডুলাসের ভিতরে নিয়ে তাকে আমরা চতুর্থ ঘাত নির্ণয় করব এবং তার সাথে কোণ দিয়ে আর্গুমেন্ট অফ জেড ডিভাইডেড বাই 4 দিব। চতুর্থ ঘাত মূল নির্ণয়ের সময় 4 দিব আমরা। তো এইভাবে আমরা মূলত যে কোনো জটিল সংখ্যার চতুর্থ ঘাত মূল নির্ণয় করতে পারবো। তবে এটা আমরা করতে পারবো না, আসলে ক্যালকুলেটর করতে পারবে। তো চলো প্র্যাকটিস করা যাবে। তো প্রথম প্র্যাকটিসটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে 169 এর চতুর্থ ঘাত মূল নির্ণয় করতে বলছে। প্রথম কথা, এখানে কোনো আই নাই, তো এটা আমাদের ওই সিম্পল দুইটাই সূত্র দিয়ে পারা যাবে। দ্বিতীয় কথা, এখানে মাইনাসও নাই সামনে, অর্থাৎ এখানে জাস্ট আমাদের জানি একটা হবে এ আই আর একটা হবে প্লাস মাইনাস এ আর একটা হবে প্লাস মাইনাস এ আই। এখন এর মানটা কত? যদি আমি রুট ওভার অফ এই 169 কে যদি 4 দিয়ে আমি চতুর্থ ঘাত মূল নির্ণয় করি, 169, এটা আসলে 3.60, অর্থাৎ আমরা বুঝতে পারতেছি এটা আসলে যে এটা রুট ওভার 13, কারণ 13কে স্কোয়ার করলে 169 হয়, সেক্ষেত্রে রুট 13কে 4 বার গুণ করলে আমরা 169 পাবো। সেক্ষেত্রে আমার অ্যান্সারটা কি হবে? রুট ওভার 13 এর সাথে একটা আই আসবে আমাদের, আই, এবং এটার সামনে একটা প্লাস মাইনাস আসবে এবং একটা আসবে শুধু প্লাস মাইনাস এইটা, অর্থাৎ প্লাস মাইনাস রুট 13, আর একটা আসবে প্লাস মাইনাস রুট 13 আই। এখানে আমাদের সি নাম্বারে যেটা একটা অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সি নাম্বারটা এখানে আমাদের অ্যান্সার হবে। এর পরেরটাতে যাওয়া যাক। এর পরেরটাতে জাস্ট ওইটাই আছে, জাস্ট সামনে একটা মাইনাস আছে। -169 এর চতুর্থ ঘাত মূল নির্ণয় করতে হচ্ছে। যেহেতু মাইনাস আছে, সো আমরা জানি এখানে 1 প্লাস মাইনাস আই আসবে, এবং 169 এর যে চতুর্থ ঘাত সেটা আমরা দেখছি রুট 13 হয়। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 প্লাস মাইনাস আই আছে, একমাত্র এটাই হতে পারে, আর কোনোটা হতে পারে না, এটা কিন্তু নিচে আছে, এটা তো হবেই না, অর্থাৎ এই নাম্বারটা আমাদের কারেক্ট আছে। তো এইবার যাওয়া যাক আমাদের আই সম্বলিত একটি চতুর্থ ঘাত মূল, অর্থাৎ যেমন এখানে দেওয়া আছে -169 এর চতুর্থ ঘাত মূল কোনটি। তো এইটার চতুর্থ ঘাত মূল নির্ণয় আমরা কিভাবে করব? কারণ এখানে তো আই আছে, যদি আই থাকে সেক্ষেত্রে আমাদের ওই শর্টকাট দুইটা সূত্র দিয়ে আর এটা সলভ করা যাবে না, কিংবা এখানে আমরা অপশন টেস্ট করে প্রত্যেকটা করতে পারি, তবে অপশন টেস্ট করে এখানে করতে একটা টাইম প্রয়োজন অনেক। তো এর জন্য পরীক্ষার ফার্স্টেই আমরা মূলত ওই ইকুয়েশনটা তুলে রাখবো। ইকুয়েশনটাকে আমরা আবার তোলা দেখাচ্ছি। শিফট দিয়ে আমরা এক্স স্কোয়ারের পাশের এই ঘরটাতে তুলবো, এবং এখানে ফোর্থ রুট নির্ণয়ের জন্য আমরা ফোর্থ রুট দিব, এবং 169, সরি -169, এবং এটাকে অবশ্যই মডুলাসের ভিতরে লিখতে হবে। মডুলাসের বাইরে লিখলে কিন্তু এটা হবে না, -169 আই, এবং এর বাহিরে আমরা অ্যাঙ্গেল দিব, দিয়ে উপরে আর্গুমেন্ট অফ আবার -169i ডিভাইডেড বাই 4 দিতে হবে আমাদের। যদি আমরা 4 দিই, জাস্ট এখানে অ্যান্সার চলে আসবে এইটাই, 3.33 -137i, অর্থাৎ আমাদের অ্যান্সার হলো প্রথমটা। প্রথমটা, হ্যাঁ প্রথমটা হলো আমাদের অ্যান্সার। এবং এভাবেই মূলত আমরা ক্যালকুলেটরের সাহায্যে যে কোনো চতুর্থ ঘাত মূল নির্ণয় করতে পারি, তবে এই সূত্রটা ইউজ করে। তবে এটা সব আমরা হাতে এটা এই সূত্র অ্যাপ্লাই করে কখনো হবে না, এটা জাস্ট ক্যালকুলেটরই বলছে কিভাবে সে করে। তো এরপরে যা যাক আমাদের ষষ্ঠ ঘাত মূল বা ষষ্ঠ মূল নির্ণয়ের ক্ষেত্রে, যদিও এটা খুব আস্তে দেখা যায় না, তারপর এটার কনসেপ্ট আমরা ক্লিয়ার করে রাখবো। ষষ্ঠ ঘাত মূল নির্ণয়ের ক্ষেত্রেও জাস্ট সেম কথা, যদি যে কোনো সংখ্যা আসুক না কেন সেটাকে আমরা a⁻6 আকারে প্রকাশ করে রাখবো, এবং এর ষষ্ঠ ঘাত নির্ণয়ের জন্য যদি প্লাস সংখ্যাটা হয় তাহলে এর ষষ্ঠ ঘাত মূল তিনটা খুব সহজ হবে, একটা প্লাস মাইনাস এ, একটা প্লাস মাইনাস এ ওমেগা, একটা প্লাস মাইনাস এ ওমেগা স্কোয়ার। যদি -a⁻6 হয় এবং এর যদি আমাদেরকে ষষ্ঠ মূল নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা তিনটা হবে, এবং এই তিনটাতেই আই থাকবে, এ আই প্লাস মাইনাস এ আই প্লাস মাইনাস এ আই ওমেগা, অনেকটা কিউবের মতো, প্লাস মাইনাস এ আই ওমেগা স্কোয়ার, জাস্ট প্রত্যেকটার সামনে একটা করে প্লাস মাইনাস আসছে। কিউবের সময় জাস্ট প্রত্যেকটার সামনে প্লাস মাইনাস ছিল না, কিন্তু এর সময় প্লাস মাইনাস আসবে। কঠিন হবে যদি ব্যাপারটা আবারও আই চলে আসে, অর্থাৎ এ i⁻6 এইরকম কিছু থাকে, বা a⁻6 ইন্টু আই। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, যদি এর সামনে প্লাস না থাকে, প্লাস থাকে, আই মিন এখানে তো প্লাস আছে, প্লাস থাকে, তাহলে আমাদের অ্যান্সারে আসবে 1 মাইনাস আই, 1 মাইনাস আই, 1 মাইনাস আই। এবং প্রত্যেকটার সাথে ফার্স্টে ছিল 1 গুণ, তারপরে ওমেগা গুণ, তারপরে ওমেগা স্কোয়ার গুণ, 1 ওমেগা ওমেগা স্কোয়ার, এই তিনটা গুণ থাকবে, এবং প্রত্যেকটার সামনে a ডিভাইডেড বাই √2, a ডিভাইডেড বাই √2, a ডিভাইডেড বাই √2 থাকবে, এবং এর সামনে যদি জাস্ট একটা মাইনাস আসে, অর্থাৎ -a⁻6i, সব ঠিক থাকবে, জাস্ট 1 মাইনাস আই এর পরিবর্তে 1 প্লাস আই হয়ে যাবে।
এই জিনিসটা একটু মুখস্থি রাখাটা আমি মনে করি বেটার। এটা আসলে ক্যালকুলেটরের সাহায্যে ওইভাবে বের করাও যায় না, বা বের করা গেলেও তোমরা আমাকে পরে জানা দিতে পারো। এবং ওই সূত্র ওখানেই তুমি মনে রাখতে পারো, ওর বাহিরে এটা কোথাও আসতে দেখা যায় না, খুব একটা ইম্পর্টেন্ট আমি মনে করি না। এরপরে আসা যাক আমাদের nth মূল নির্ণয়। যে কোনো সংখ্যার আমরা nth তম মূল, ধরো সপ্তমূল, অষ্টমূল, নবমূল, যতগুলা মূল নির্ণয় করতে বলুক আমরা ঠিক ততগুলো মূল বের করতে পারবো। এই সূত্রের জন্য আমাদেরকে অয়লারের ফর্মটা আবার মনে রাখতে হবে। ওই অয়লারের ফর্মের কে আমরা যদি কাজ করি এবং সেখানে যদি আমরা মুখ্য আর্গুমেন্টের সাথে সাথে জেনারেল আর্গুমেন্ট নিই এবং সেই জেনারেল আর্গুমেন্টের ফর্ম থেকে আমরা মূলত এই nth মূলের কনসেপ্টটা বের করতে পারি। এবং এক্ষেত্রে সূত্রটা হলো ৭৬তম মূলই নির্ণয় করতে বলুন না কেন, সেই যে মডুলাসটা থাকবে সেই জটিল সংখ্যাটার মডুলাসকে আমরা ঠিক ততবার ঘনটা দিয়ে গুণ করে নেব, অর্থাৎ আর টু দি পাওয়ার 1/n করে নিব আমরা। যেমন এখানে যদি সেভেন্থ রুট অফ সামথিং কমপ্লেক্স নাম্বার আমাদেরকে বের করতে বলে, ওই কমপ্লেক্স নাম্বারটার আমরা মডুলাস টু দি পাওয়ার ওই 1/n অর্থাৎ 1/7 করে নিব। এবং ই টু দি পাওয়ার আই এর সাথে আমরা মূলত এক্ষেত্রে জেনারেল আর্গুমেন্টটা নিব, এবং জেনারেল আর্গুমেন্ট আমাদেরকে 2k এর গুণিতক আকারে নিতে হবে, এবং তার সাথেও আমাদেরকে 1/n গুণ করে নিতে হবে। আমি কে এর মান সবসময় 1 করে বাড়াবো, 0 থেকে স্টার্ট করব n-1 পর্যন্ত। 0 থেকে কে এর মান যখন আমি n-1 পর্যন্ত বাড়াবো, সের জন্য আমি এখানে এই পুরো রাশির একটা করে ডিফারেন্ট ডিফারেন্ট মান পাবো। এখানে কে এর মান 0 অবস্থায় একটা আসবে মডুলাস এবং আর্গুমেন্ট, কিন্তু একটা জিনিস খেয়াল করো, মডুলাস কিন্তু কখনো চেঞ্জ হবে না, মডুলাস কখনোই চেঞ্জ হবে না। কে এর মান চেঞ্জ করার কারণে জাস্ট থিটার পরিবর্তন হবে, থিটার পরিবর্তন হওয়ার কারণে ডিফারেন্ট ডিফারেন্ট আমি যৌগিক সংখ্যা পাবো, বাট মডুলাস ইজ কনস্ট্যান্ট থাকবে অলওয়েজ। এবং এই কে এর মানটা পরিবর্তনের মাধ্যমে আমি 0 থেকে যেহেতু স্টার্ট করতেছি n-1 পর্যন্ত, আমি ঠিক n সংখ্যকই মূল পাবো এক্ষেত্রে, এবং এই n সংখ্যক মূলই হবে আমাদের অ্যান্সার। তো কে এর মান 0 ধরে থেকে আমরা প্রথম মূল, দ্বিতীয় মূলই হবে, চলতে থাকবে। সো এই কনসেপ্টটাও খুবই একটা আনইউজুয়াল, খুব একটা আসতে দেখা যায় না, তো জাস্ট মনে রাখতে পারো এবং সূত্রটা। এইবার আসা যাক আমাদের ওমেগার কাছে, অর্থাৎ আমাদের টাইপ 6 বা এককের ঘনমূলের ধারা, মান, উৎপাদক রিলেটেড যে সকল প্রবলেম। সো ওমেগার মানের ক্ষেত্রে আমরা দেখে আসছি ওমেগার তিন মানগুলো 1, ওমেগা এবং ওমেগা স্কোয়ার যখন পরস্পর যোগ করা হয় তখন সেটা অ্যান্সার 0 দেয়, এবং ওমেগা কিউবের ভ্যালু ইকুয়াল টু 1 দেয়। এবং যোগফল থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে যোগফলের এই তিনটা রাশি, ওমেগা স্কোয়ার, ওমেগা শুধু, ওমেগা বিভার 0 বা ওমেগা কিউব, যখন এই তিনটা পর্যায়ক্রমিক রাশি পাওয়ারের যোগফল আসে ওমেগার, তখন তার অ্যান্সারটা 0 হয়। এবং যখনই ওমেগার পাওয়ার 3 এর গুণিতক আকারে থাকে তখন সেটার অ্যান্সার আমাদেরকে 1 দেয়, কারণ না ওমেগা কিউবের মান তো 1, এবং তার পাওয়ারে যখন যাই কিছু থাকুক না কেন সেটা আলটিমেটলি আমাদেরকে অ্যান্সার 1 দিবে। সো এখান থেকে আমরা একটা বড় ওমেগার পাওয়ার দিয়ে আমাদেরকে ওমেগার মানটা জিজ্ঞেস করতে পারে। সো এই মানটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় এটা আমাদেরকে অবশ্যই অ্যান্সার 1 দিবে। যদি 3 দ্বারা বিভাজ্য না হয়, অবশিষ্ট যত থাকবে ওমেগার পাওয়ার তত হবে। এখন জাস্ট আমাদেরকে ডিসাইড করতে হবে এই পুরো সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষটা কত থাকে। তো এত বড় সংখ্যাকে 3 দ্বারা ভাগ করার সহজ বুদ্ধিটা হলো এই সংখ্যার যোগফলকে 3 দ্বারা ভাগ করা। যোগফলটা 3 দ্বারা ভাগ গেলে সংখ্যাটাও 3 দ্বারা ভাগ যাবে। এবং এক্ষেত্রে আমরা পার্টিকুলারলি স্টেপ বাই স্টেপ একটা কাজ করতে পারি, সেটা হলো সংখ্যাটার ভিতরে যে সংখ্যাগুলো 3 দ্বারা ডিরেক্টলি ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে বাদ দিতে পারি। যেমন এখানে 6 ডিরেক্টলি 3 দ্বারা বিভাজ্য, বাদ দিলাম। এবং যে সংখ্যাগুলো যোগ করলে 3 দ্বারা ভাগ যায়, অর্থাৎ 1, 5 যোগ করলে 3 দ্বারা ভাগ যায়, 5, 4 এই সংখ্যাটা যোগ করলে 3 দ্বারা ভাগ যায়, এরকম সংখ্যাগুলোকে আমরা বাদ দিলাম। যে অবশিষ্ট থাকলো 1, 8, 5, এর ভিতরেও 1 এবং 8 কে যোগ করলে সেটা 3 দ্বারা ভাগ যায়, বাকি থাকলো কি 5। 5 কে যখন আমরা 3 দ্বারা ভাগ করি অ্যান্সার ভাগশেষটা আমাদের 2 থাকে, অর্থাৎ ওমেগার পাওয়ার এখানে ওমেগা স্কোয়ার হবে। এইভাবে আমরা সহজেই ওমেগার পাওয়ারটা বের করতে পারি, এটা আসলে ক্যালকুলেটরের সাহায্যেও খুব একটা করার দরকার পড়ে না। তারপরেও তোমরা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারো। কিভাবে করতে পারো এর পরের প্রসিডিউরে আমরা দেখতে পারবো। এর পরের প্রসিডিউরটা হলো ওমেগার বিভিন্ন ধরনের যোগফল। ওমেগার যোগফল আমরা নির্ণয় করার ক্ষেত্রে ওমেগার যোগফল আমরা যখনই নির্ণয় করব আমরা ক্যালকুলেটর স্টোরেজ মেমোরিটা ইউজ করব। ক্যালকুলেটর স্টোরেজ মেমোরি ইউজ করার ক্ষেত্রে কিভাবে করব, মূলত ইএক্স ক্যালকুলেটর যেটা, সেখানে আমরা ডিরেক্ট আগে মান তুলব, -1 প্লাস √3i, √3i ডিভাইডেড বাই 2, এটা হলো আমাদের ওমেগার ভ্যালু। জাস্ট আমরা স্টোরেজে ক্লিক করব, এসটিও, এখানে ক্লিক করলে এটা স্টোরেজ হবে। এখন কোথায় স্টোরেজ হবে এটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে, যেমন এখানে এ বি সি ডি অনেকগুলা ভ্যারিয়েবল আছে, আমরা মূলত এর ভেতরে এটাকে স্টোর করব। জাস্ট এখানে এসিতে চাপ দিলে এর ভেতরে এটা অলরেডি স্টোর হয়ে গেছে। একইভাবে আমরা বিতে স্টোর করব, বিতে আমি স্টোর করব
তো বিতে স্টোর করার জন্য আমাদেরকে এখানে আবার এটা তুলতে হবে এবং তুলে এই সামনে জাস্ট একটা মাইনাস দিলে এটা বি ওমেগা স্কোয়ার হয়ে গেল এবং এটা আমরা কই স্টোর করব, এটা আমরা বি এর ভিতরে স্টোর করব। ওকে, বি এর ভিতরে স্টোর করার পরে আমরা জাস্ট এটাকে রেখে দিব। এরপরে যত ওমেগা রিলেটেড প্রবলেম আসবে আমরা জাস্ট এই ছোট্ট দুইটা স্টোরেজ মেমোরির সাহায্যে এটা প্রবলেম সলভ করতে পারি। যেমন এর পরের প্রবলেমটা যদি আমরা দেখি, এখানে আমাদেরকে ওমেগার যোগফল চাইছে, ওমেগা টু দি পাওয়ার 28, ওমেগা 27, 26, এত কিছু আমাদের জানার দরকার নেই। আমরা শুধু দেখবো এটা পর্যায়ক্রমিক তিনটা রাশি, 28, 27, 26 পর্যায়ক্রমিক তিনটা ঘাতের যোগফল যদি আমাদেরকে দেয়, এর অ্যান্সারটা 0 হয়ে যাবে। এটা খুবই সহজ। এর পরেরটাতে আমরা যাই। এটা অনেক সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নে মূলত একটা রাশি দেওয়া হয়েছে এবং অ্যান্সারেও একটা রাশি দেওয়া হয়েছে। সো এইরকম প্রবলেম সলভ করার জন্য আমরা এক্স এবং ওয়াই এর একটা ভ্যালু ধরে নিব, যাতে চারটা অপশন আলাদা হয়। তো এখানে আমি এক্স এর ভ্যালু 1 ধরে নিতে পারি এবং ওয়াই এর ভ্যালু 2 ধরে নিতে পারি। 1 এবং 2 এর জন্য চারটা অপশনের অ্যান্সার কিন্তু আলাদা হয়ে যাবে। একটা 4, 8, 12, 16 হয়ে যাচ্ছে অ্যান্সার। এখন আমি ক্যালকুলেটরে এই মানটা ধরে দেখব যে এই অ্যান্সারের কোনটা আসে। অর্থাৎ আমাদের আছে এক্স প্লাস ওয়াই, অর্থাৎ 1 প্লাস 2 হোল স্কয়ার প্লাস এক্স ওমেগা, এক্স এর মান হলো 1 ইন্টু ওমেগা আমরা এর ভেতরে স্টোর করছি এতে, এ প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার, ওয়াই হলো আমরা 2 জানি এবং ওমেগা স্কোয়ারকে আমরা স্টোর করছি বি এর ভেতরে, বি এর ভেতরে স্টোর হয়ে গেছে, এটা হলো আমাদেরকে ওমেগা স্কোয়ার, এটার স্কোয়ার দেওয়া হয়েছে প্লাস এক্স ওমেগা স্কোয়ার, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হলো আমার 1 ইন্টু ওমেগা স্কোয়ার আমি বি এর ভিতরে স্টোর করছি প্লাস প্লাস এক্স প্লাস ওয়াই, ওয়াই টু ইন্টু ওমেগা, ওমেগাকে আমি এর ভেতরে স্টোর করছি এবং এটার স্কোয়ার। এটার অ্যান্সার ঠিক যত হবে এই অপশনের ভিতরে সেটা অ্যান্সার আসছে 12, অর্থাৎ এই সি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। ওকে, এটা যদি আমরা ইএস ক্যালকুলেটরে কিভাবে করব, ইএস ক্যালকুলেটর এটা করা খুবই সহজ। ইএস ক্যালকুলেটর করার জন্য আমরা ফার্স্টে স্টোরেজ করতে হবে আমাদেরকে, আবার স্টোরেজ করার জন্য আমাদেরকে ফার্স্টে তুলতে হবে -1 প্লাস রুট ওভার অফ 3i ডিভাইডেড বাই 2, এটা হলো আমাদের ওমেগা। এটাকে আমরা স্টোর করার জন্য এখানে ডিরেক্টলি স্টোর নাই, এখানে শিফট দিয়ে স্টোরেজ পাইতে হবে, শিফট স্টোরেজ। কোথায় স্টোর করব, এর ভিতরে যা স্টোর হয়ে গেছে। একইভাবে আমরা বি কে স্টোর করে নেব, আমার এখানে বি স্টোর করাই থাকে, মূলত আমি ক্যালকুলেটারে এটাকে স্টোর করেই রাখি। তো উপরে আমরা যাব, এখানে -1 মাইনাস দিলে এটা বি এর ওমেগা স্কোয়ার হয়ে গেল, এটাকে আমরা বি এর ভেতরে স্টোর করতে পারি, বি এর ভেতরে স্টোর করলে বি এর ভেতরে স্টোর হয়ে যাবে। সো এখন এটাকে আমরা এখানেও একইভাবে তুলতে পারি, আমি আর তুলবো না পুরোটা। এখানে আমরা এক্স, অর্থাৎ সরি এক্স এর ভ্যালু, এক্স তো এক্স এর ভ্যালু আমি কত ধরছি 1, 1 প্লাস 2 মানে একবারে 3 লিখতে পারি, 3 স্কোয়ার প্লাস এক্স ওমেগা স্কোয়ার, এক্স এর ভ্যালু 1 ইনটু ওমেগা আমি হলো এর ভেতরে রাখছি প্লাস 2 ইনটু বি হোল স্কোয়ার প্লাস আমি যদি আবার লিখি এক্স হলো 1 ইনটু ওমেগা স্কোয়ার মানে বি প্লাস ওমেগা হলো এ ইনটু ওয়াই, ওয়াই এর ভ্যালু 2, এটা যদি আমি স্কোয়ার দিয়ে যোগ করি এই যে এটা অ্যান্সার 12ই দিবে, অর্থাৎ সি। একইভাবে দুইটা ক্যালকুলেটর মূলত কাজ একই, খুব বেশি ডিফারেন্স না। তো এইভাবে আমরা এটা করতে পারি। একইভাবে আমরা এর পরেরটা করতে পারি। এর পরেরটা আমাদের আছে ওমেগার একটা যোগ, এই যোগফলটা কত হবে, জাস্ট সিম্পলি আমরা তুলবো, তুলে ক্যালকুলেশন করব বা আমরা নিজেরা মুখেও করতে পারি, এটা করে দেখবো আমরা অ্যান্সারটা আসবে আমাদের 0। একইভাবে গুণ একটা, এটাই গুণ করলে অ্যান্সারটা আমরা দেখবো, অ্যান্সারটা আসবে 8। ক্যালকুলেটরের সাহায্যে আমরা এবিসি তুলতে পারবো, জাস্ট ডিপেন্ডস করে তুমি কতটা ফাস্ট ক্যালকুলেটরটি চাপতে পারো, এই আর কিছু না। এর পরের টপিক আমাদের জটিল সংখ্যার ঘূর্ণন। জটিল সংখ্যার ঘূর্ণন কনসেপ্টে আমরা যদি দেখি, কোন একটা সংখ্যা রেখার উপরে যখন একটা সংখ্যা থাকে, যেমন এখানে এক্স অক্ষের উপরে যে 5 আছে, এই 5 এর সাথে যদি আমি আই গুণ করি, তাহলে সেটা চলে যায় মাইনাস, সেটা হয়ে যায় 5i, যা আমাদের অবাস্তব অক্ষে অবস্থান করে। আচ্ছা, এই আই গুণ করার কারণে জটিল সংখ্যাটা কি পরিমাণ ঘুরে গেল, এখানে π/2 পরিমাণ ঘুরে গেল। এটাকে যদি আবার আই গুণ করা হয়, তাহলে এটা -5 হয়ে যায়, কারণ i স্কোয়ার ইজ ইকুয়াল টু -5। একটা জিনিস খেয়াল করলাম কি, এখানে আমি যখন আই দিয়ে গুণ করতেছি সংখ্যাটা পর্যায়ক্রমে ঘুরে যাচ্ছে। জটিল সংখ্যার ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটে, কোনো একটা জটিল সংখ্যা দিয়ে যদি কোনো সংখ্যাকে আমরা গুণ করা হয়, তাহলে সংখ্যাটা একটা ঘুরতে থাকে। এখন কোন সংখ্যা দিয়ে গুণ করলে কি পরিমাণ ঘুরবে, এটা টোটালি ডিপেন্ড করে সংখ্যাটার আর্গুমেন্টের উপর। যে সংখ্যা দিয়ে আমরা গুণ করব তার আর্গুমেন্ট যা হবে, ওই সংখ্যার ওই আর্গুমেন্টের সমপরিমাণ ওই সংখ্যাটা ঘুরে যাবে। অর্থাৎ আমি এখানে 5 কে i দিয়ে গুণ করছি, i এর আর্গুমেন্টের সমপরিমাণ ঘুরে যাবে 5।
আবার 5i কে আমি আবার i দিয়ে গুণ করছি, এটার i এর আর্গুমেন্ট কত, π/2 বা 90 ডিগ্রি, এটা আবার 90 ডিগ্রি ঘুরে যাবে। সো এই কনসেপ্টটা খুবই ইজি একটা কনসেপ্ট। জটিল সংখ্যার শুধুমাত্র যদি আমরা আর্গুমেন্ট বের করতে পারি, সেই আর্গুমেন্ট সমপরিমাণ একটা জটিল সংখ্যা ঘুরে যাবে। তবে মনে রাখতে হবে, যে সংখ্যা দিয়ে আমরা গুণ করব সেই সংখ্যার আর্গুমেন্টটাই হতে হবে। যাকে গুণ করতেছি তার কোনো হাত নাই এখানে। কে কি পরিমাণ সে ঘুরবে, কি পরিমাণ সে ঘুরবে না, এর বিষয়ে যেই সংখ্যাকে আমরা গুণ করতেছি তার কোনো হাত নাই। ম্যাটার করবে যে সংখ্যাটা দিয়ে আমি গুণ করব, সেই সংখ্যার আর্গুমেন্ট যা হবে ঠিক সমপরিমাণ সংখ্যাটা ঘুরে যাবে। যেমন আমরা প্র্যাকটিস করলে দেখব। তো প্র্যাকটিসে যদি আমরা যাই, তো আমাদের প্রথম প্রশ্ন, 1 প্লাস রুট ওভার 3i কে 1 প্লাস i দ্বারা গুণ করলে তা কত কোণে ঘুরে যাবে। এখন কত কোণে ঘুরবে এটা কখনোই এর উপরে ডিপেন্ড করবে না, কারণ একেই আমরা গুণ করব, এর সাথে আমরা গুণ করব। ম্যাটার করবে কাকে দিয়ে আমরা গুণ করতেছি। 1 প্লাস i দ্বারা আমি একে গুণ করতেছি, এই সংখ্যাটা 1 প্লাস i পরিমাণ ঘুরে যাবে। অর্থাৎ 1 প্লাস i এর আর্গুমেন্ট কত, আর্গুমেন্ট অফ সরি আর্গুমেন্ট অফ 1 প্লাস i 1 প্লাস i 1 প্লাস i 1 প্লাস i এর আর্গুমেন্ট হলো π/4। এই সংখ্যাটা ঠিক π/4 পরিমাণে ঘুরে যাবে। আমাকে যদি অনুরূপ কথা বলা হতো, এই সংখ্যাটা কত পরিমাণে ঘুরে যাবে, এই সংখ্যাটা ঠিক এই সংখ্যার আর্গুমেন্টের সমপরিমাণ ঘুরে যাবে। 1 প্লাস i 1 প্লাস রুট ওভার 3i এর সমপরিমাণ ঘুরে যাবে, 3i এর আর্গুমেন্টের সমপরিমাণ ঘুরে যাবে, এবং 1 প্লাস রুট ওভার 3i এই 1 প্লাস i এর আর্গুমেন্টের সমপরিমাণ ঘুরে যাবে। আসলে হিসাব করলে আমরা দুইটাই ঘুরে যাবে। এখন ডিসাইড করতে হবে আমরা কাকে ঘুরাবো। যাকে ঘুরাবো তার আরেকটার আর্গুমেন্টের সমপরিমাণ তাকে আমাদেরকে ঘুরাইতে হবে, ঘুরে যাবে আসলে গুণ করলে। এর পরের এক্সাম্পলে যদি আমরা যাই, তাহলে আমরা দেখব, যেমন এখানে 1 প্লাস রুট ওভার 3i কে 1 প্লাস রুট ওভার 3i দ্বারা গুণ করলে তা কতখানি ঘুরে যাবে। এক্ষেত্রে আমরা যে কোনো একটা আর্গুমেন্ট বের করলেই আসলে হচ্ছে, কারণ দুটাই সেম। কিন্তু পয়েন্ট হলো, যাকে আমরা ঘুরাবো তার আর্গুমেন্ট বের করব না, যার দ্বারা গুণ করতেছি তার আর্গুমেন্ট আমরা বের করব, এবং সেটাই হবে অ্যান্সার। এবং পরের কোশ্চেনটাতে আমরা যদি দেখি, তাহলে এখানে বলছে 1 প্লাস রুট ওভার 3i কে i দ্বারা গুণ করলে কতখানি ঘুরে যাবে। i এর আর্গুমেন্ট আমরা একটু আগেই দেখে আসছি, i এর আর্গুমেন্ট হলো π/2। সো এই সংখ্যাটা π/2 পরিমাণে ঘুরে যাবে, i দ্বারা যাকেই গুণ করা হয় সেটা π/2 পরিমাণে ঘুরে যাবে। এরপরে আসা যাক, এখানে বলছে 1 প্লাস রুট ওভার 3i কে ওমেগা দ্বারা গুণ করলে তা কতখানি ঘুরে যাবে। এখন ওমেগার আমার আর্গুমেন্টটা জানা দরকার। ওমেগাকে আমরা এর ভেতরে সেভ করেই রাখছি। সো এটা একটা খুব হেল্পফুল ট্রিক্স হইতে পারে। এখানে আমরা অপশনে যাব, আর্গুমেন্টকে সিলেক্ট করব এবং এ বসাই দেব, জাস্ট। আর কিছু দরকার নেই। 2π/3 আমাদের আর্গুমেন্ট হলো 2π/3। ওমেগা দ্বারা আমরা গুণ করতেছি, সো ওমেগার আর্গুমেন্টের সমপরিমাণ ঘুরে যাবে 1 প্লাস রুট ওভার 3i। যদি প্রশ্নটা আমাদেরকে উল্টাভাবে বলতো যে ওমেগাকে 1 প্লাস রুট ওভার 3i দ্বারা গুণ করলে তা কতখানি ঘুরে যাবে, ওমেগাও ঘুরে যাবে। গুণ তো আসলে একটা আরেকটাকে করা হয় না, পরস্পরের সাথে হয়ে যায় গুণ। সো ওমেগা কত কোণে ঘুরে যাবে যদি বলা হইতো, তাহলে এই 1 প্লাস রুট ওভার 3i এর আর্গুমেন্টের সমপরিমাণ আমরা গুণ করতাম, যা মেবি -π/3 আসলে এই সমপরিমাণ ঘুরে যাবে। সো এইভাবে মূলত আমরা ঘূর্ণন রিলেটেড সকল টপিক সলভ করতে পারি। এরপরের পয়েন্টে আসা যাক। এরপরে আমরা শিখবো জটিল সংখ্যা টপিকের সর্বলাস্ট কনসেপ্ট, জটিল সংখ্যার জ্যামিতিক প্রকাশ। সো জ্যামিতিক প্রকাশের ক্ষেত্রে আমরা মনে রাখবো, দুই পাশে যদি মডুলাস থাকে এবং দুই পাশেই যদি একটা জটিল সংখ্যার সাথে একটা সংখ্যা যোগ থাকে এবং এদের অনুপাতটা যদি সেম হয়, অর্থাৎ যেই আকারটা এখানে আমি দেখাইছি z+a এবং z+b, এই আকারটা হয়, এখানে কিন্তু কোনো কিছু গুণ থাকা যাবে না। যদি গুণ থাকে সেক্ষেত্রে কি হবে আমরা পরে দেখবো। z+a ইজ ইকুয়াল টু মডুলাস অফ z+b, এইরকম আকারের যে কোনো জ্যামিতিক প্রকাশ থাকলে সেটা আমাদেরকে সরলরেখা দিবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা খুবই ইজি একটা টপিক। জাস্ট কয়েকটা ছোট জিনিস মনে রাখলেই জ্যামিতিক প্রকাশ সবকিছু কমপ্লিট হয়ে যায়। এর পরের টপিক আমাদের মনে রাখতে হবে বৃত্ত কিভাবে প্রকাশ পায়। এই z+a এই পাশে থাকলেও সমস্যা নেই, কিন্তু এই পাশে যদি এর সাথে z+b না থেকে যে কোনো একটা ধ্রুবক থাকে, তাহলেই সেটা একটা সার্কেল আমাদেরকে শো করবে। একইভাবে জেড এ জেড প্লাস কে, আমি আগেই বলছিলাম এখানে কোনো কিছু গুণ থাকা যাবে না জেড এর সাথে, বা জেড এর বাহিরে কোনো কিছুকে গুণ থাকা যাবে না। এখানে জেড এর সাথে যেমন একটা গুণ আছে, এই পাশে এ আছে, এই পাশে বি আছে, দুই পাশে কিন্তু দুইটা ডিফারেন্ট জিনিস গুণ আছে। যদি একই জিনিস গুণ থাকতো, তাহলে কিন্তু কমন নিয়ে আসলে কাটাকাটি চলে যাইতো এবং আলটিমেটলি আমরা এক নম্বরটাই পাইতাম। কিন্তু এখানে যেহেতু ডিফারেন্ট দুইটা জিনিস আছে জেড এর সাথে গুণ আকারে, সো এখানে কিন্তু কাটাকাটি যাবে না। সো এখানে আমরা বৃত্ত পাবো। এখান থেকে একটা অনুসিদ্ধান্তই আসা যায় না যে এই z+a এবং z+b এর অনুপাতটা যদি 1 হয়, যেমন এখানে আমরা দেখতেছি এই অনুপাতটা যদি 1 হয়, তাহলে আমরা স্ট্রেট লাইন বা সরল রেখা পাবো।
যদি অনুপাতটা 1 না হয় তাহলে আমরা সার্কেল পাবো। যেমন এখানে আমরা অনুপাতটা 1 পাবো না। যদি আমি এখান থেকে জোর করে a কমন নেই, এখানে k1/a করে, এখানে k2/b করে, এখানে যদি b কমন নিই, আল্টিমেটলি a আর b কিন্তু একই না। এইজন্য এখানে আমরা 1 পাবো না। সো এখানে আমরা সার্কেল পাবো। এবং সহজ একটা টপিক, z এবং z প্রাইম, z এর কনজুগেট যদি আমরা গুণ করি এবং যদি 0 পাই, সেক্ষেত্রে একটা আমরা সার্কেল পাবো বা বৃত্ত পাবো। মূলত বৃত্ত এবং সরলরেখা এই 2টা টপিক থেকেই মূলত প্রশ্ন আসতে দেখা যায়। এছাড়া আরো 2টা টপিক মনে রাখতে পারি আমরা, একটা হলো উপবৃত্ত আর একটা অধিবৃত্ত। সো উপবৃত্তের ক্ষেত্রে আমরা জাস্ট মনে রাখবো এই z মাইনাস a প্লাস z প্লাস b ইজ ইকুয়াল টু যদি k হয়, এবং এই a মাইনাস b টা অবশ্যই k এর থেকে ছোট হইতে হবে, k থেকে বড় হওয়া যাবে না, সেক্ষেত্রে আমরা উপবৃত্ত পাবো। এবং এই মাঝখানের প্লাস থাকতে হবে। তোমরা যারা কনিক্স পড়ছো তারা এটা একটু এখান থেকে আন্দাজ পাচ্ছ যে কিভাবে জন্য এটা প্লাস হওয়ার কারণ হচ্ছে কণিকে মূলত এটা আমরা দেখে আসছি। এবং z মাইনাস a এর সাথে যদি মাইনাস z মাইনাস b থাকে ইজ ইকুয়াল টু যদি k হয়, এবং a মাইনাস b যদি k থেকে বড় হয়, সেক্ষেত্রে আমরা অতিবৃত্ত পাবো। এই দুইটা একটু মনে রাখা কষ্টকর, বাট এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না। যা প্রশ্ন মূলত এই ওপর টপিক থেকেই আসে। সো এটা থেকে আর কিছু দেখানোর কিছু নাই, কারণ এটার জাস্ট ফিগারটা মনে রাখতে পারলে এই সকল কনসেপ্ট আমরা সলভ করতে পারবো। এটার ক্যালকুলেটর হ্যাকসও তেমন কিছু নাই, ক্যালকুলেটর ছাড়াই এটা করা তাড়াতাড়ি যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিও ভালো লাগে, তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখতে পারো। এবং তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।